তো এখন আমাদের পড়া ছিল হচ্ছে রিভাইজ দ্য সামারি অফ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো আশা করি তোমরা এগুলো পড়েছ। তার সাথে সাথে রিড দ্য ফার্স্ট 10 প্যারাগ্রাফস অফ প্রিফেস টু শেক্সপিয়ার। প্রিফেস টু শেক্সপিয়ার আমরা পড়ছিলাম। তো আমরা মনে হয় 4 প্যারাগ্রাফ পর্যন্ত একটু দেখেছিলাম, বাকি তোমাদের একটু পড়তে বলেছিলাম। তো সবাই পড়েছো তো, নাকি অবস্থা বলো? জি স্যার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা 4 প্যারাগ্রাফ পর্যন্ত যা জেনেছি। আসলে বইটা না নিয়ে আসলে আমি প্যারাগ্রাফ বুঝতে পারছি, এখানে প্যারাগ্রাফ নাম্বার দেওয়া নেই। ওহ সরি। আচ্ছা, তাহলে আমরা গতদিন পর্যন্ত কতদূর পড়েছিলাম বলো তো? মনে আছে? এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? দ্য রেফারেন্স ডিউ টু রাইটিংস হ্যাভ লং, এইটার পর্যন্ত আমরা মনে শেষ করেছি। জি স্যার, আজকে 10 আমরা পর্যন্ত পড়তে বলছেন। দ্য পয়েট অফ হুজ ওয়ার্কস আই হ্যাভ আন্ডারটেকেন, এটা থেকে আমরা মেনলি পড়ব। তো আশা করি তোমরা যদি পড়ে থাকো তাহলে সহজে বুঝতে পারবা। তো আমরা একটু দেখি, টেক্সটটা একটু পড়ার চেষ্টা করি, তারপরে আমরা কিছু দূর যাওয়ার পর আমরা সামারি টামারি পড়ে আগানোর চেষ্টা করব। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত মেনলি আলোচনা করা হলো যে কিভাবে আমরা একজন বেস্ট রাইটার বা বেস্ট রাইটিংকে মেনলি আমরা পাবো এবং সেটার যথাযথ মূল্যায়ন করব, তাই তো? হাউ টু ইভালুয়েট দ্য বেস্ট রাইটিং অর বেস্ট রাইটার। এই কথাগুলো ইন্ট্রোডাক্টরি কথা বলার পর আমাদের রাইটার তার নিজের কথা বলতে যাচ্ছে যে তিনি যার সম্পর্কে কথা বলবেন, তার বিষয় সম্পর্কে কি কি তিনি আলোচনা করবেন সেইটা। তো দেখো, বলছে দ্য পয়েট অফ হুজ ওয়ার্কস আই হ্যাভ আন্ডারটেকেন দ্য রিভিশন মে নাও বিগিন টু অ্যাজিউম দ্য ডিগনিটি অফ অ্যান অ্যানশিয়ান অ্যান্ড ক্লেইম দ্য প্রিভিলেজ অফ এস্টাবলিশড ফেম অ্যান্ড প্রেসক্রিপটিভ ভেনারেশন। তার মানে আগে যে কথাগুলো বলা হলো, তাই তো, সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট, প্রিমিটিভিজম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কথা বলা হয়েছে। ঠিক আমিও যে পয়েট নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, এখানে পয়েট বা পোয়েট্রি বলতে কি শুধু আমরা যারা পয়েম লেখে তাদের কথা বলা হচ্ছে, না মোটামুটি লিটারেরি ট্রেন্ডটাকে আমরা পয়েট হিসেবে পাচ্ছি? যেমন আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি যখন পড়লাম, এখানে শুধু পোয়েট্রি নিয়ে কথা বলা হয়েছে? না স্যার, ওখানে তো স্যার ড্রামার বিষয়গুলো আসছে হ্যাঁ, স্যার। মানে ওভারঅল সাহিত্য নিয়ে মেনলি আলোচনা জি করা স্যার। হয়েছে, তাই না? ওভারঅল একটা সাহিত্যের বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। তাই বলছে দ্য পয়েট অফ হুজ ওয়ার্কস আই হ্যাভ আন্ডারটেকেন দ্য রিভিশন, আমি রিভিশন করার জন্য যে পয়েটের কাজ হাতে নিয়েছি, নাও বিগিন টু অ্যাজিউম দ্য ডিগনিটি অফ অ্যান অ্যানশিয়েন্ট, তাই তো? তাহলে সেই পয়েটের রাইটারটাকে আমি অ্যানশিয়েন্ট হিসাবেই ধরে নিয়েছি, যে তার পূর্বে অনেক দিন আগের রাইটিং, অতএব যুগের সাথে তাল মিলিয়ে তার পারফেকশনটা আমরা পেয়েছি। অ্যান্ড ক্লেইম দ্য প্রিভিলেজ অফ এস্টাবলিশ ফেম অ্যান্ড প্রেসক্রিপটিভ ভেনারেশন, এবং এক্ষেত্রে আমি এটুকু বলতে পারতেছি যে তার রাইটিংটা অলরেডি ক্লেইম করা শুরু করেছে,
যে এস্টাবলিশড ফেম অ্যান্ড প্রেসক্রিপটিভ ভেনারেশন। এস্টাবলিশড ফেম মানে কি, যে ফেম অলরেডি তিনি পাচ্ছেন, তার একটা প্রিভিলেজ আছে। এবং প্রেসক্রিপটিভ ভেনারেশন, ভেনারেশন মানে কি শ্রদ্ধা, তাই তো, ভক্তি। প্রেসক্রিপটিভ মানে কি, যেটা দ্বারা আমরা অন্যের কাছ থেকে একটা সমর্থনমূলক বা অ্যাডভোকেসিমূলক যে ভেনারেশনটা পাই, মানে অটোমেটিক মানুষ তোমাকে বলবে যে এই ব্যক্তির রাইটিংটা ভালো, তুমি পড়ে দেখতে পারো, তার রাইটিংটা ভালো এই কারণে সেই কারণে ইত্যাদি। অতএব যার লেখা আমরা যার লেখা নিয়ে আমি এখন লিখতে যাচ্ছি, তিনি অলরেডি খ্যাতি অর্জন করেছেন এবং অলরেডি মানুষ তাকে যথেষ্ট শ্রদ্ধা করে। এবং বলেছে হি হ্যাজ লং আউটলিভড হিজ সেঞ্চুরি, এবং অলরেডি তিনি তার সময়ের থেকেও আরও অনেক দূর তিনি কিন্তু এখনও জনপ্রিয় হয়ে আছেন। এই আউটলিভড মানে কি শুধু বেঁচে থাকা অর্থে বোঝাচ্ছেন না, যে অনেক সময় যুগের সাথে সাথে, যুগ শেষ হওয়ার সাথে সাথে মানুষ অনেক সময় অনেকের কথা ভুলে যায়, কিন্তু তিনি অন্তত তার সেঞ্চুরিকেও আউটলিভড করে গেছে, তার সময়ের বাইরেও তিনি খ্যাতি অর্জন করেছেন। তার কথা কি এখনো বলা হয়েছে সে কে? না স্যার। বলা হয়নি, তাই না? দ্য টার্ম কমনলি ফিক্সড অ্যাজ দ্য টেস্ট অফ লিটারেরি মেরিট। অতএব যে বিষয়টার কারণে তিনি এখনও আউটলিভড করে গেছেন সেটা হলো লিটারেরি মেরিটের টেস্টের কারণে, কারণ তিনি অলরেডি সেই টেস্টে জয়লাভ করেছেন। হোয়াট এভার অ্যাডভান্টেজেস হি মাইট ওয়ান্স ডিরাইভড ফ্রম পার্সোনাল অ্যালিউশনস, লোকাল কাস্টমস অ্যান্ড টেম্পোরারি অপিনিয়ন্স হ্যাভ ফর ম্যানি ইয়ার্স বিন লস্ট। তাই বলতেছে যদি তিনি কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা পেয়ে থাকেন খ্যাতি অর্জনের জন্য, সে সময় তো শেষ হয়ে গেছে। যেমন আমাদের রাজনৈতিক ব্যাপারটা ভাবো, যে আমাদের দেশের পট পরিবর্তনের কারণে অনেক মানুষের খ্যাতি কিন্তু চলে গেছে, গেছে কিনা বলো? আমাদের ব্যারিস্টার সুমন ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, কি হলো, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের কিন্তু খ্যাতি শেষ, এটাই তো নাকি? তো কিছু ব্যাপার রয়েছে যেখানে পার্সোনাল অ্যালিউশন, লোকাল কাস্টম বা টেম্পোরারি মানুষের অপিনিয়নের কারণে অনেকে খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু আমি যার কথা বলতে চাচ্ছি সেই পার্সোনাল অ্যালিউশন, লোকাল কাস্টম এগুলো কিন্তু কবেই শেষ হয়ে গেছে, তারপরও তিনি কেন এত খ্যাতনামা? অ্যান্ড এভরি টপিক অফ মেরিমেন্ট অর মোটিভ অফ সরো হুইচ দ্য মুডস অফ আর্টিফিশিয়াল লাইফ অ্যাফোর্ডেড হিম। তাহলে আর্টিফিশিয়াল লাইফ বা অন্যান্য যে সকল বিষয়গুলো তাকে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছিল সেগুলো অলরেডি অবস্কিউর হয়ে গেছে। নাও অনলি অবস্কিউর দ্য সিনস হুইচ দে ওয়ান্স ইলিমিনেটেড। মানে এখনও যার খ্যাতি আছে সেই খ্যাতি যে আর্টিফিশিয়াল কোনো তৎকালীন মানুষের সুযোগ সুবিধার জন্য তিনি এখনও মানে খ্যাতি অর্জন করে আছেন তা না, কিন্তু পূর্বের যে খ্যাতি অর্জনের জন্য যে বিষয়গুলো ছিল সেগুলো কবে শেষ হয়ে গেছে, তারপরও কেন তার খ্যাতি এখনও আছে সেটা বলতে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? যে এক সময় তাকে ইলুমিনেট করে রাখতো, আলোকিত করে রাখতো, তাকে খ্যাতির শীর্ষে তুলে রাখতো যে সকল সিনগুলো, তাই তো, সেগুলো অলরেডি অবস্কিউর হয়ে গেছে, সেগুলো কবে হারিয়ে গেছে। তো সেই বিষয়গুলো কিন্তু তাকে এখনও খ্যাতনামা করে রাখেনি। তার মানে এমন কিছু বিষয় আছে তার লেখার ভিতরে যেগুলো তাকে খ্যাতি অর্জনে সাহায্য করেছে। দ্য ইফেক্টস অফ ফেভার অ্যান্ড কম্পিটিশন আর অ্যাট এন্ড। সে সময়ে যে সকল ফেভার তিনি পেয়েছিলেন, সেটা রাজনৈতিক হতে পারে, রানীর হতে পারে, সেগুলো শেষ হয়ে গেছে। কম্পিটিশন, যে কম্পিটিশনে পড়ে তিনি এত সুন্দর লেখালেখি করেছিলেন, সে কম্পিটিশনও শেষ হয়ে গেছে। দ্য ট্রেডিশন অফ হিজ ফ্রেন্ডশিপস অ্যান্ড এনিমিটিস হ্যাজ পেরিস্ট। সেই সময়ে তার বন্ধুত্ব, তার শত্রুতা সব কিছু শেষ হয়ে গেছে। হিজ ওয়ার্ক সাপোর্ট নো অপিনিয়ন উইথ আর্গুমেন্টস। এখন আর তার ওয়ার্কের সাপোর্টের জন্য কোনো আর্গুমেন্টের প্রয়োজন হয় না। নর সাপ্লাই অ্যানি ফ্যাকশন উইথ ইনভেকটিভস। না তার ওয়ার্কের জন্য কেউ এখন এসে মানে খারাপ কথা বলে। ইনভেকটিভস মানে কি, মানে কি বলবো, খারাপ ইঙ্গিত দেওয়া, তাই তো, দুর্নাম করা, এগুলো দিয়েও তার কাজকে কেউ মানে মানে খারাপ করতে আসতেছে না। তার মানে মূল কথা হলো যে যে সময় একজন জীবিত থাকে সেই সময় একজন খ্যাতনামা মানুষের কিন্তু মানে শত্রু বন্ধু উভয়ই থাকে। যে দোলাচালে পড়ে অনেকে খ্যাতি অর্জন করে, আবার অনেকে পেরিশ হয়ে যায়। কিন্তু 500 বছর পরেও কি তার সে শত্রু থাকবে বলো? বা যে রাজনৈতিক ক্ষমতার কারণে, যে পারিবারিক ঐতিহ্যের কারণে তার নাম বা খ্যাতি ছিল, সেগুলো কি 500 বছর পরেও থাকবে? সেগুলো কিন্তু থাকবে না, তাই না? হ্যাঁ, যেহেতু থাকবে না তাহলে নিশ্চয়ই এমন কিছু আছে বিষয় যেগুলো তাকে তার নিজস্ব ব্যক্তিগত একদম, যেগুলো তাকে খ্যাতির শীর্ষে রেখে দিয়েছে। তাই বলছে যে তার কোনো শত্রুও এখন নেই,
তার কোনো বন্ধুও এখন নেই। দে ক্যান নাইদার ইন্ডালজ ভ্যানিটি নর গ্র্যাটিফাই ম্যালিগনিটি, না তার এই কাজগুলো তাই তো অহংকার বোধে প্রকাশ করতে পারে, অথবা না তার বিষয়ে ম্যালিগন্যান্ট মানে ঈর্ষাপরায়ণ বা হিংসা দিয়ে প্রকাশ করতে পারে। বাট আর রেড, বরং আর রেড উইদাউট এনি আদার রিজন দ্যান দ্য ডিজায়ার অফ প্লেজার। অতএব তার রাইটিংগুলো এখন মানুষ প্লেজার ছাড়া আর অন্য কোনো কারণে পড়ে না। অ্যান্ড আর দেয়ার ফর প্রেইজড অনলি অ্যাজ প্লেজার ইজ অবটেইনড। অতএব আমি যার কথা বলতে যাচ্ছি তার বইগুলো এখন পড়ানো হয়, শুধুমাত্র পড়া হয় কিসের জন্য? প্রশংসা করা হয় কিসের জন্য? কারণ রিডারেরা এগুলো পড়ে এক ধরনের প্লেজার অর্জন করে। কারণ আমরা তো পড়েছি পোয়েট্রির উদ্দেশ্য কি, জনসন বলেছেন পোয়েট্রির মেইন দুটো পারপাস কি বলো? টু ডিলাইট এন্ড টু টিচ। হ্যাঁ, তাহলে যদি আমরা সেই ডিলাইট বা প্লেজার পাই তাহলে তো আমরা পড়বো। কে ভক্তি দিল, যেমন আমাদের রাজনৈতিক ইতিহাসের কারণে বঙ্গবন্ধুর লেখা অনেকগুলো বই পাবলিশ হয়েছিল নাকি? কি কি বই হয়েছিল বলো তো? আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রুদ্রাম, তাই না? অসংখ্য বই পাবলিশ হয়েছিল। সেই বইগুলো কি এখন আর মানুষ পড়বে? না স্যার, প্রকাশ্যে হয়তো পড়বে না, তারপরেও তাহলে কি সেগুলো কিন্তু দেখো ওই যে এই কথাগুলো বলা হচ্ছে যে একটা সময়ের সাথে রিলেটেড কিছু ফেভারিটিজম পেয়ে হয়তো কেউ খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু যখন সময়ের সাথে সাথে সেগুলোও শেষ হয়ে যাবে, তারপরও যদি কারো বই খ্যাতি অর্জন করে, কোনো রাইটার যদি টিকে থাকে, তাহলে বুঝতে হবে মানুষ এগুলো পড়ে কারণ এর মধ্যে থেকে প্লেজার পায়। Yet, thus unassisted by interest or passion, they have passed through variations of taste and changes of manner. তাই না? তাহলে শেক্সপিয়ার যে সময়ে লিখেছিল সেই সময়ের মানুষের টেস্ট ম্যানার এখনকার সাথে কি মিলে বলো? এখনকার সাথে মিলবে না। তারপরও কিন্তু কি হচ্ছে, এখনো কিন্তু মানুষজন পড়ছে। অতএব সেই সময়ের টেস্ট বা ম্যানার টিকে আছে বলেই যে শুধুমাত্র তার পড়া পড়বে তা নাই, বরং এইগুলোকে অলরেডি পাস করে গেছে। অ্যান্ড অ্যাজ দে ডিভলভ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, কারণ তারা এক জেনারেশনের সাথে আরেক জেনারেশন মিলে ইভলভ করে গেছে। হ্যাভ রিসিভ নিউ অনার্স অ্যাট এভরি ট্রান্সমিশন, এবং প্রত্যেকটা পরিবর্তনে নতুন নতুন অনার তার রাইটিং কিন্তু অর্জন করেছে। সুতরাং বাট বিকজ হিউম্যান জাজমেন্ট, though it be gradually gaining upon certainty, never becomes infallible or approbation, তাই না? তারপরে বলছে যে মানুষের জাজমেন্ট তো নাকি, যে টিকে থাকলেও অনেক সময় এর পরেও সার্টেনটি দিয়ে কিন্তু কেউ বলতে পারে না যেটা টিকে থাকবে, অথবা নেভার বিকামস ইনফালিবল, বা কেউ বলতে পারে না যেটা একসময় দুর্বল হয়ে যাবে বা হারিয়ে যাবে, কেউ বলতে পারে না। বরং দো লং কন্টিনিউড, অনেক দিন ধরে চললেও, মে ইয়েট অনলি বি অ্যাপ্রোভেশন অফ প্রেজুডিস অর ফ্যাশন, তারপরেও কিছু কিছু রাইটিং আছে যেগুলো হয়তো প্রেজুডিস বা ফ্যাশনের কারণে নতুন করে খ্যাতি অর্জন করতে পারে, যে এক সময় হঠাৎ করে খ্যাতি হারিয়ে গিয়েছিল, আবার নতুন একটা জেনারেশন এসেছে, যে জেনারেশনের কারণে আবার নতুন করে রাইটার বা পুরনো রাইটারের খ্যাতি অর্জন করে ফেলছে। ইট ইজ প্রপার টু ইনকোয়ার, অতএব সে কারণে বলা হচ্ছে কি, ইট ইজ প্রপার টু ইনকোয়ার বাই হোয়াট পিকুলারিটিস অফ এক্সিলেন্স শেক্সপিয়ার হ্যাজ গেইনড অ্যান্ড কেপ্ট দ্য ফেভার অফ হিজ কান্ট্রিম্যান। অতএব আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আজকে, যে আমাদের খুঁজে বার করা যে কোন পিকুলার এক্সিলেন্সের কারণে শেক্সপিয়ার এই খ্যাতি অর্জন করেছে এবং তার দেশের মানুষের কাছে এখনও সে যত সম্মান পেয়ে আসতেছে বা ফেভার পেয়ে আসতেছে, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে কিন্তু ইন্ট্রোডাকশন চলছে। তাহলে কার সম্পর্কে কথা বলতে যাচ্ছে আমাদের রাইটার? শেক্সপিয়ার সম্পর্কে, তাই তো? বলছে নাথিং ক্যান প্লিজ ম্যানি অ্যান্ড প্লিজ লং। বলছে পৃথিবীতে এমন কিছু নেই যেটা সবাইকেই কি করতে পারবে, প্লিজ করতে পারবে এবং দীর্ঘদিন ধরে প্লিজ করতে পারবে। এমন কিছু আছে? এমন কিছু আছে যেটা সবাইকে খুশি করে ফেলেছে? বলো, এমন কিছু না। ধর্মও পারেনি, তাই না? এই জন্য পৃথিবীতে কত রকমের ধর্ম, এবং ধর্ম পারেনি এই কারণেই যে মানুষ ধর্ম চেঞ্জ করতেছে। কেউ ইসলাম থেকে অন্য ধর্মে আসতেছে, কেউ অন্য ধর্ম থেকে ইসলামে যাচ্ছে, খ্রিস্টান আসছে, খ্রিস্টান চেঞ্জ হচ্ছে, হিন্দুইজম থেকে ইসলাম হচ্ছে, ক্রিশ্চিয়ানিটি হচ্ছে, খ্রিস্টান থেকে ইসলাম হচ্ছে। মানে মূল কথা হলো যে এমন কিছু পৃথিবীতে নেই যেটা সবাইকে দীর্ঘদিনের জন্য একটানা সন্তুষ্ট করে রাখতে পারে, বাট জাস্ট রিপ্রেজেন্টেশনস অফ জেনারেল নেচার। কিন্তু হয়তোবা সবাইকে না হোক, তারপরে যেটা জেনারেল
সেটাকে হয়তো রিপ্রেজেন্ট করতে পারে। পার্টিকুলার ম্যানার্স ক্যান বি নন টু ফিউ, কিছু কিছু ম্যানার আছে যেগুলো হয়তো খুব কম মানুষের কাছে পরিচিত। দেয়ার ফর ফিউ অনলি ক্যান জাজ হাউ নিয়ারলি দে আর কপিড, তাহলে যে কমজন জানে শুধু তারাই জানে যে কিভাবে এগুলোকে জাজ করতে হয়। সবাই কি শেক্সপিয়ার সম্পর্কে জানে, শেক্সপিয়ারের কোয়ালিটি সম্পর্কে জানে? বলো। আমরাও কিন্তু এখনো জানি না, জানি? বলো। না স্যার। তাহলে ওই যারা জানে শুধু তারাই তাকে জাজ করতে পারবে, যারা জানে না তারা কেমন করে জাজ করবে, তাই না? সাহিত্য যারা পড়েনি তারা সাহিত্যকে কিভাবে জাজ করবে বলো? যে ঘরের ভিতর থেকে বাইরে যায়নি তাহলে সে কি করে বুঝবে যে বাইরে ঠান্ডা না গরম? বলো, তাকে তো গিয়ে বুঝতে হবে যে ঠান্ডা না গরম। এমন আছে না যে দেখা যাচ্ছে একই আবহাওয়াতে কারো গরম লাগতেছে কারো ঠান্ডা লাগতেছে, হয় না এরকম? একই আবহাওয়া কিন্তু ফ্যান চললে পরে কারো ঠান্ডা লাগে, আবার ফ্যান বন্ধ করলে দেখাচ্ছে যে আবার কারো গরম লাগে, ঠিক আছে তো? বা ফ্যান চললে পরে কারো গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে, এরকম আর কি বিষয়টা, যে একই আবহাওয়া তারপরে মানুষ পেতে দুজনের কাছে দুই রকম লাগতে পারে। তাই বলছে দ্য ইরিগুলার কম্বিনেশনস অফ ফেন্সিফুল ইনভেনশন মে ডিলাইট আ হোয়াইল বাই দ্যাট নভেলটি অফ হুইচ দ্য কমন স্যাটিটি অফ লাইফ সেন্ডস আস অল ইন কোয়েস্ট। মানে যখন কোনো কিছু আমরা ইনভেন্ট করি, তাই বলছে দ্য ইরিগুলার কম্বিনেশন অফ ফেন্সিফুল ইনভেনশন মে ডিলাইট আ হোয়াইল, মানে কিছুদিনের জন্য আমাদের আনন্দ দিতে পারে। যেমন যখন স্মার্টফোন ছিল না, যখন শুধু বাটন ফোন ছিল, তখন কি যখন স্মার্টফোনটা আসলো তখন বাটন ফোনের কি আর দাম থাকলো? তখন কি মানুষ স্মার্টফোন নিয়ে খুব খুশি হয়ে গেল না? প্রথম প্রথম যে স্মার্টফোন আসলো, যখন মোবাইল ফোনই ছিল না, শুধু ল্যান্ড ফোন ছিল, তখন সে বাটন ফোন হোক আর যাই হোক, মোটা হোক আর ছোট হোক, দেখতে যেমনই হোক, ভাঙাচোরা হোক আর মানে চেহারা যেমনই হোক, তখন কি মানুষের ভিতরে একটা ডিলাইট ছিল না? তারপরে সে বাটন ফোনের ডিলাইটও শেষ হয়ে গেল, প্রথম প্রথম যে স্মার্টফোনগুলো আসছিল সেগুলো ডিলাইটও শেষ হয়ে গেল, এখন আবার নতুন নতুন প্রতিনিয়ত আসছে। তাই বলতেছে যদি আমরা ইরিগুলারলি ফেন্সিফুল ইনভেনশনগুলোকে কম্বাইন করতে পারি তাহলে হয়তোবা সেইগুলো কিছুদিনের জন্য আমাদেরকে তাদের এই নভেলটি বা নতুনত্ব দিয়ে আমাদেরকে খুশি করতে পারে, কিন্তু সবসময়ের জন্য কি খুশি করতে পারবে বলো? কোনো সব কিছু আমাদের খুশি করতে পারে। তাই বলছি বাট দ্য প্লেজার অফ সাডেন ওয়ান্ডার, কিন্তু এই যে হঠাৎ করে আমি স্মার্টফোন পেয়ে যে খুশিটা হইলাম সেটা খুব শীঘ্রই আর সুন এক্সস্টেড। হ্যাঁ, এখন সবচেয়ে দামি ফোন বা মানুষের কাছে চাহিদাপূর্ণ ফোন কোনটা? কোনটা সবাই পেতে চায় এক কথায় যদি বলা হয়? আইফোন। আইফোন কত? 16 প্রো নাকি? তা তো জানি না স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা মনে করো তোমাকে আমি দিয়ে দিলাম কিনে, তুমি কি 5 বছর খুশি থাকতে পারবা? স্যার এমনি ফোনও যা আইফোনও তাই, ওতেই পার্থক্য মানে ইন্টারেস্ট থাকে। মানে তুমি যখন পাইলা তখন তুমি মহা খুশি, তুমি যেন স্বর্গ হাতে পেয়ে গেছো। 2 মাস 3 মাস পরে যখন দেখা গেল যে আরো এবার 17 প্রো চলে আসছে, 21 চলে আসছে, তখন কি হবে? তোমার খুশি কি থাকবে আর? ওই যে তুমি হঠাৎ করে প্লেজার পেয়েছিলা, নভেলটির জন্য নতুন কিছু পেয়ে তুমি খুশি হয়েছিলা, ওটা কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাবে। অ্যান্ড দ্য মাইন্ড ক্যান অনলি রিপোজ অন দ্য স্টেবিলিটি অফ ট্রুথ, এবং মানুষ আবার সে আগের জায়গায় ফিরে যাবে। কোনটা? সত্য, যেটা যে সাডেন প্লেজার আমাদের কোনোদিন দীর্ঘস্থায়ীভাবে সন্তুষ্ট রাখতে পারে না, স্যাটিসফাইড রাখতে পারে না, আমাদেরকে পুনরায় আবার সেই জায়গাতে ফিরে যেতে হয়। যেমন তুমি আজকে একটা বিয়ে করেছো, 5 বছর পর মনে হবে যেন আর একটা বিয়ে করতে হলে ভালো হয়, হ্যাঁ, নতুন বউ পাইলে ভালো হয়, তুমি তো মোটামুটি অন্যের সাথে প্রেম টেম করে আবার পরকীয়া করে আরেকজনের কাছে বিয়ে করে ফেলতেছো। তাহলে তুমি যাকে আবার দ্বিতীয়বার বিয়ে করলা সেটা নিয়ে কি তুমি আজীবন খুশি থাকতে পারবা? বলো যে আমি আজীবন খুশি থাকবো ওটা নিয়ে। আমার দেখা যাচ্ছে ওটারও 2-3 বছর যাওয়ার পর মনে হচ্ছে আর একটা বিয়ে করি নাকি, এরকম করে চলতেই থাকবে। মানে নভেলটি চাই, কিন্তু ঘুরে ফিরে ওই বিয়ে করার পর যে অবস্থানটা সেটা সব অবস্থানে একই রকম হবে। তুমি মিষ্টি তুমি যাই খাও না কেন, তুমি যে মিষ্টিই খাও, হ্যাঁ, সে তুমি মেহেরপুরের সাবিত্রী খাও আর কি বলবো আর কোথায় আছে কুমিল্লার রসমালাই খাও, হ্যাঁ, ওই খাওয়ার পরে তাহলে 2-3 বার খাওয়ার পরেই তোমার যে জায়গাটা তুমি পেয়ে যাবা, স্টেবল যে ব্যাপারটা সেটা তুমি অটোমেটিক চলে আসবা। তো এরকম সাডেন প্লেজার বেশি দিন আমাদেরকে ধরে রাখে না। তাহলে যে জিনিসগুলো আমাদের ধরে রাখে তাহলে সেটা এত শক্তিশালী কেন? সেগুলো কি জিনিস? সেই ক্ষেত্রে এইবার শেক্সপিয়ারের কথায় আসলে এতক্ষণ ধরে মানে ওই ডিবেটিংয়ের কিছু পূর্ব মুহূর্তের কথাগুলো বলে নেওয়া হলো। শেক্সপিয়ার ইজ অ্যাবভ অল রাইটার্স, অ্যাট লিস্ট অ্যাবভ অল মডার্ন রাইটার্স। দেখো বলতেছে, প্রথমে বললো কি শেক্সপিয়ার
সকল রাইটারের ঊর্ধ্বে। তারপর আবার বলতেছে অন্তত কমপক্ষে হলো মডার্ন রাইটারদেরও উপরে। সেই হিসাবে শেক্সপিয়ার ইজ দ্য পয়েট অফ নেচার, দ্য পয়েট দ্যাট আফোর্ডস টু হিজ রিডার্স আ ফেন্সিফুল মিরর অফ ম্যানার্স অ্যান্ড অফ লাইফ। দেখো তাকে কি বলা হচ্ছে, কিসের পয়েন্ট বলা হলো? Poets of nature. কেন Poet of nature. তাকে কোন সেন্সে পয়েট অফ নেচার বলা হয়? তিনি কি প্রকৃতিকে ভালোবাসেন এই জন্য, নাকি না স্যার। নাকি প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলোকে তিনি তুলে ধরেন? সেটা শুধু নেচার না, যে গাছপালা না, বরং এখানে মানুষের স্বভাব, বৈশিষ্ট্য সব কিছুকে তিনি ওপেনলি তুলে ধরছেন। যেমন অ্যাজ ইউ লাইক ইট আমরা পড়েছি, তাই না? এখান থেকে তো আমরা বুঝতে পারি যে মানুষের কমন ইয়াগুলো কি, ইন্টেনশনগুলো কি কি। তা সেই হিসাবে তিনি কি করেছেন, যে তিনি এমন একজন পয়েট দ্যাট হোল্ডস আপ টু হিজ রিডার্স, তিনি তার রিডারদের কাছে তুলে ধরেছেন আ ফেন্সিফুল মিরর অফ ম্যানার্স অ্যান্ড লাইফ, মানে মানুষের জীবন, মানুষের আচার আচরণের একটা মিরর, এবং হচ্ছে কি ফেইথফুল মিরর, ফেইথফুল মিরর রিডারদের সামনে তুলে, এবং রিডারেরা এগুলো পড়ে অটোমেটিক বিশ্বাস করে যে হ্যাঁ এরকমই মানুষ। আমরা যদি এখনো তো পড়ি নাই, ম্যাকবেথ পড়বো বা আমাদের মনে শুধু শেক্সপিয়ারটা বাকি আছে না ড্রামাতে? জি স্যার। জি স্যার। এবার আমরা ওটা ধরে ওই ইয়াটা কোর্সটা আমরা শেষ করে ফেলবো, এবার একটা করে ইয়াতে চলে যাবো। হ্যাঁ আচ্ছা দাও, হিজ ক্যারেক্টার্স আর নট মডিফাইড বাই দ্য কাস্টম অফ পার্টিকুলার প্লেস। বলছে তার ক্যারেক্টারগুলোকে আমরা নির্দিষ্ট কোনো প্লেসের কাস্টম দিয়ে কিন্তু মডিফাই করে রাখতে পারবো না, যে শুধু ওটা ওনার জন্যই, আমাদের ক্ষেত্রে খাটে না, এমনটা বলা যাবে না। যেমন আমাদের যে ধর্ম যদি ভাবি, ধর্মের ক্ষেত্রে এক কালচারের সাথে আর এক কালচার মেলে না, সেটা ঠিক আছে, তাই না? আমাদের ক্রিশ্চিয়ান কালচার, হিন্দুইজমের কালচার, ইসলামের কালচার একটা সাথে একটা মিলে না। সেটা পোশাক হতে পারে, খাবার হতে পারে, ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে, অনেকগুলোই মিলে না, কোনো কোনো ধর্মের সাথে একদমই মিলে না। কিন্তু বলা হচ্ছে কি, যে এখানে শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলো, এগুলো কি কোনো নির্দিষ্ট ধর্ম বা কোনো প্লেসের মধ্যে সীমাবদ্ধ আছে? বলো। না স্যার। সবার ভিতরে আছে, তাই না? এটাকে কিন্তু একটা নির্দিষ্ট প্লেসের কাস্টম দিয়ে কিন্তু শুধু মডিফাই করেননি তিনি, অথবা আনপ্র্যাকটিস বাই দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এমন না যে এমন কিছু তিনি তুলে ধরেছেন যেগুলো পৃথিবীর আর কোনো প্রান্তে এগুলো করা হয় না, এরকমটা না। বরং বাই দ্য পিকুলারিটিস অফ স্টাডিজ অর প্রফেশনস হুইচ ক্যান অপারেট আপন স্মল নাম্বারস। তিনি এমন কিছু কাস্টম দিয়ে শুধুমাত্র নিজের ক্যারেক্টারগুলো তৈরি করেননি যেগুলো পৃথিবীর আর কোথাও এটা ওই কাজ আচরণ নাই, বা এমন কোনো কিছু স্টাডি বা প্রফেশন দিয়ে তিনি ওদেরকে তুলে ধরেননি যেগুলো শুধুমাত্র স্মল নাম্বার অফ পিপলদের মধ্যে এগুলো আছে, অথবা অর বাই অ্যাক্সিডেন্টস অর ট্রানজিয়েন্ট ফ্যাশনস অর টেম্পোরারি অপিনিয়ন, বা তিনি এমন কোনো টেম্পোরারি অপিনিয়ন বা টেম্পোরারি কোনো ট্রানজিয়েন্ট ফ্যাশনকে তিনি তার নাটকে তুলে ধরেননি, যে ওই ফ্যাশন শেষ, তার নাটকের গুরুত্বও শেষ। যেমন আমরা বর্তমানে আয়ুব বাচ্চুর গান কয়জন শুনি বলো তো? মানুষকে খুব শোনে না স্যার, বা কম আসে। মানে মোটামুটি আগে যে আরে শুনতো, এস ডি রুবেলের গান কেউ শুনে? আগুনের গান কেউ শোনে? বা আমরা জেমসের গান কি এখন মানুষজন খুব শোনে? নাকি এখন সব ওই ইলেকট্রনিক ডান্স মিউজিক মানুষ শোনে, যেটা বলা হয় ইএমডি, ইডিএম। ইডিএম মানে ইলেকট্রনিক ডান্স মিউজিক, মানে শুধু মিউজিক, যেটা তোমাকে তোমার কোমর দোলাতে অটোমেটিক ইনফ্লুয়েন্স করবে, কিন্তু ওর ভিতরে কোনো কথা নাই, কিছু নাই, শুধু দুপদাপ মিউজিক আছে। এইগুলো এখন শোনে না বেশিরভাগ ছেলে মেয়ে। কোথাও প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে, ওই সাল কথাবার্তা কি না কি সেটা কোনো দেখা দেখি নাই, এইগুলো চলতেছে। ডিজে স্যার, ডিজে, হ্যাঁ ওইগুলো চলতেছে। তাহলে তাই বলতেছে যে তার মানে ওই যে গান আয়ুব বাচ্চু বা এইগুলোর গানের যে অপশনগুলো, সেগুলো বর্তমান সময়ের সাথে মানুষ আর শুনছে না, মানুষ আর দেখছে না। এরকম জারি সারি অনেক গান আছে, মিউজিক আছে, যেগুলো বর্তমান মানুষ ওই যতদিন পর্যন্ত ওই কালচারের মানুষগুলো আছে ততদিন পর্যন্ত ওগুলো চলবে, তারপরে ওই কালচারের মানুষগুলো যখন শেষ হয়ে যাবে তখন ওইগুলো আর পরবর্তী জেনারেশনের জন্য কাজে লাগবে না। তাহলে শেক্সপিয়ারের যে ক্যারেক্টারগুলো এরকম কোনো ট্রানজিয়েন্ট ফ্যাশন বা টেম্পোরারি অপিনিয়ন দিয়ে কিন্তু মডিফাইড না। দেখো বাই দিয়ে কয়টা জিনিস বলা হয়েছে, হিজ ক্যারেক্টার্স আর নট মডিফাইড বাই দ্য কাস্টম অফ পার্টিকুলার প্লেসেস, আনপ্র্যাকটিস বাই দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অথবা বাই দ্য পিকুলারিটিস অফ স্টাডিজ অর প্রফেশনস হুইচ ক্যান অপারেট বাট আপন স্মল নাম্বারস, অথবা বাই দ্য অ্যাক্সিডেন্টস অফ ট্রানজিয়েন্ট ফ্যাশনস অর টেম্পোরারি অপিনিয়ন্স। মানে এগুলো দ্বারা নয়, বরং দে আর দ্য জেনুইন প্রোজিনি অফ দ্য কমন হিউম্যানিটি, বরং তারা হচ্ছে জেনারেশন, একটা জেনুইন জেনারেশন,
বা হচ্ছে সন্তান বা হচ্ছে কি বলে ইস্যু, সেটা হচ্ছে কমন হিউম্যানিটি, যেটা সাচ অ্যাজ দ্য ওয়ার্ল্ড উইল অলওয়েজ সাপ্লাই অ্যান্ড অবজারভেশন উইল অলওয়েজ ফাইন্ড, যেখানে যে হিউম্যানিটিটা বা যে প্রজেনিটি বা যে ক্যারেক্টারগুলো পৃথিবী সবসময় সাপ্লাই করবে এবং মানুষ সবসময় এই ক্যারেক্টারগুলো পাবে। প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ এগুলো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই এরকম কিছু বিষয়ে তিনি তার বিষয়গুলো দিয়ে তার ক্যারেক্টারগুলোকে মডিফাই করেছেন, যেগুলো অলওয়েজ, তাই তো, সকল টাইম, প্লেস, ম্যানারকে আউটলিভ করে গেছে বা পাস থ্রু করে গেছে। হ্যাঁ, হিজ পার্সনস অ্যাক্ট অ্যান্ড স্পিক বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ জেনারেল প্যাশনস অ্যান্ড প্রিন্সিপাল। অতএব তার যে ক্যারেক্টারগুলো, তারা যে কাজগুলো করে, তারা যে কথাগুলো বলে, সবগুলো কি করে? বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দোজ জেনারেল প্যাশনস অ্যান্ড প্রিন্সিপালস বাই হুইচ অল মাইন্ডস আর এজিটেটেড অর দ্য হোল সিস্টেম অফ লাইফ ইজ কন্টিনিউড ইন মোশন। তার মানে এমন কিছু আবেগ, এমন কিছু কি বলবো, প্রিন্সিপালস, নীতি, আবেগ, এইগুলোকে তিনি ইনক্লুড করেছেন, যেগুলো মানুষকে সবসময় উত্তেজিত করে এবং পুরো মানব জাতিকে একটা গতির মধ্যে রাখে। ইন দ্য রাইটিংস অফ আদার পয়েটস, বলছে অন্যান্য পয়েটদের ক্ষেত্রে আ ক্যারেক্টার ইজ টু অফেন অ্যান ইন্ডিভিজুয়াল, তাই তো, একটা ক্যারেক্টার একটা ইন্ডিভিজুয়ালের মতো, যেটা ওই ব্যক্তি ছাড়া আর কারোর সাথে মেলানো যাচ্ছে না। কিন্তু ইন দোজ অফ শেক্সপিয়ার, কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো হচ্ছে ইট ইজ কমনলি আ স্পেসিস, তাই তো, একটা পুরো জাতিকে যেন রিপ্রেজেন্ট করে। তাহলে অন্যান্য রাইটারের ক্ষেত্রে একটা ক্যারেক্টার একজন মানুষকে রিপ্রেজেন্ট করে, কিন্তু শেক্সপিয়ার যে ক্যারেক্টারগুলো তৈরি করেছে সেগুলো যেন একটা পুরো প্রজাতিকে রিপ্রেজেন্ট করে, এরকমভাবে আর কি বলতেছে। হ্যাঁ, কি কথাগুলো কি বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার। ইট ইজ ফ্রম দিস ওয়াইড এক্সটেনশন অফ ডিজাইন, আর এই বিশাল এক্সটেন্সিভ একটা ডিজাইনের কারণে দ্যাট সো মাচ ইনস্ট্রাকশন ইজ ডিরাইভড, যেখান থেকে আমরা ব্যাপক পরিমাণের ইনস্ট্রাকশন কিন্তু পাই। যেখানে একজন মানুষ, যদি একজন ক্যারেক্টার থাকে তাহলে আমরা কিছু ইনস্ট্রাকশন পাবো, কিন্তু যদি সেখানে অনেক ক্যারেক্টার থাকে, দেখো তো, আমরা যদি সেকেন্ড ইয়ারের যে ড্রামাগুলো পড়েছিলাম সেই ড্রামাগুলো যদি একটু ভাবি, তাহলে ক্যারেক্টারের জঙ্গল কোন ড্রামাটা বলো তো? ওই ইডিপাসের, As you like. দেখো, হামস অ্যান্ড দ্য ম্যানে 4 থেকে 5 জন পেয়েছি, লায়ন অ্যান্ড দ্য জুয়েলেও 4 থেকে 5 জন পেয়েছি, তারপর হচ্ছে ইডিপাস রেস্কেও কয়েকজন পেয়েছি, কিন্তু এই অ্যাজ ইউ লাইক ইটে অনেক ক্যারেক্টার। হ্যাঁ, এরকম আরও অনেক ড্রামা আছে যেগুলো মনে হয় ক্যারেক্টারের জঙ্গল। হ্যাঁ, এবং এক একজন ক্যারেক্টার এক এক ধরনের, সবাই এক ধরনের না, এক একজন এক এক ধরনের, এবং এক একজন মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। কেউ পাগল, কেউ ছাগল, কেউ বুদ্ধিমান, কেউ হিংসুক, কেউ বিদ্বেষী, এইরকম আর কি। It is this which fills the place of Shakespeare with practical axioms and domestic wisdom. Axiom মানে কি? নীতি, প্রিন্সিপালস, এবং ডোমেস্টিক উইজডমে মানুষকে কি করে ফিল করে তোলে, মানে পূর্ণ করে তোলে। ইট ওয়াজ সেইড অফ ইউরিপিডিস, বলছে ইউরিপিডিসের ক্ষেত্রে বলা গেছে যে এভরি ভার্স ওয়াজ আ প্রিসেপ্ট, মানে প্রত্যেকটা লাইন যেন এক একটা নীতি কথা। অ্যান্ড ইট মে বি সেইড অফ শেক্সপিয়ার, তবে যদি ইউরিপিডিসের কথা এই কথা বলা যেতে পারে, তাহলে শেক্সপিয়ারের ক্ষেত্রে বলা যেতে পারে যে ফ্রম হিজ ওয়ার্ক মে বি কালেক্টেড আ সিস্টেম অফ সিভিল অ্যান্ড ইকোনমিক্যাল প্রুডেন্স। তাহলে ইউরিপিডিসের ক্ষেত্রে বলা যেতে পারে যে প্রত্যেকটা ভার্স হচ্ছে একটা প্রিসেপ্টের মতো, কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে বলা যেতে পারে এ যেন পুরো একটা সিভিল এবং ইকোনমিক্যাল প্রুডেন্স, মানে পুরো একজন মানব জাতির, তাই তো, একটা কালেকটিভ জ্ঞান যেন আমরা শেক্সপিয়ারের এই ওয়ার্ক থেকে পাচ্ছি। Yet his real power is not shown in the splendor of particular passages, বলছে তার নাটকের বা তার লেখনীর পার্টিকুলার কোনো স্প্লেন্ডারের মধ্যে তার রিয়েল পাওয়ার নেই, যে একটা নির্দিষ্ট কোনো প্যাসেজ বা একটা নির্দিষ্ট কোনো কথার মধ্যেই যে তার রিয়েল পাওয়ার তা নাই, বাট বাই দ্য প্রোগ্রেস অফ হিজ ফেবল অ্যান্ড দ্য টেনর অফ হিজ ডায়ালগ, তাই তো, বিশেষ করে তার ডায়ালগগুলোর ক্ষমতা কেমন, আর তিনি যে নাটকীয় ভঙ্গিতে যে বিষয়গুলোকে তুলে ধরেছেন সেগুলো মানব জাতির সাথে কতটুকু রিলেটেড। অ্যান্ড হি দ্যাট ট্রাইজ টু রিকমেন্ড হিম বাই সিলেক্ট কোটেশন উইল সাকসিড লাইক দ্য পেডান্ট ইন হেরিওক্লেস হু when he offered his house to sell carried a brick in his pocket as a specimen। হ্যাঁ, বলতেছে যে অন্তত যদি হি দ্যাট ট্রাইজ টু রিকমেন্ড হিম, বলতে যদি কোনো রিডার বা কোনো ব্যক্তি যদি শেক্সপিয়ারকে রিকমেন্ড করতে চায় বাই সিলেক্ট কোটেশন, তার কিছু কিছু কোটেশন দিয়ে, আমাদের কি এরকম কোনো কোটেশন মনে আছে শেক্সপিয়ারের, যে কোটেশন দিয়ে আমরা শেক্সপিয়ারকে রিপ্রেজেন্ট করতে পারি কারো কাছে?
as he So like the world is merely a drama. all the worlds are stage নাকি Yes, yes, sir. Yes, sir. all the worlds are stage and all the men and women are merely players তো এইটা মনে করো একটা কোটেশন তাহলে এই কোটেশনটা দিয়ে আমি যদি কারো কাছে আমি আমার শেক্সপিয়ারকে রিকমেন্ড করতে চাই তাহলে সেটা হবে কেমন জানো সেটা হবে ঠিক বাড়ি বিক্রি করার জন্য পকেটে করে একটা ইট নিয়ে যাওয়া ইট নিয়ে দেখানো দেখো এই ইট দিয়ে কিন্তু আমার বাড়ি তৈরি তাই তো বলছে when he offered his house to sell carried a brick in his pocket as a specimen তার মানে একটা বাড়ি বিক্রি করার জন্য একটা ইটকে দেখিয়ে যেমন তুমি অফার করবা তেমনি শেক্সপিয়ার দুই একটা লাইন বলে তুমি তাকে মানুষের কাছে রিকমেন্ড করতে পারো যে এরকম ব্যক্তি তিনি এরকম নাটকীয় তাই তো ব্যাপার তার মধ্যে আছে যেটা দ্বারা পুরো একটা মানব জাতিকে রিপ্রেজেন্ট করা যেতে পারে তাই বলছে ইট উইল নট ইজিলি বি ইমাজিন বলছে এটা এত সহজ ইমাজিন করা যাবে না হাউ মাস শেক্সপিয়ার এক্সেলস ইন অ্যাকোমোডেটিং হিজ সেন্টিমেন্টস টু রিয়েল লাইফ মানে এটা আমাদের পক্ষে এত সহজে কল্পনা করা সম্ভব না যে কিভাবে তিনি মানব জাতির সেন্টিমেন্টগুলোকে রিয়েল লাইফ সেন্টিমেন্টগুলোকে তিনি তুলে ধরেছেন অ্যাকোমোডেট করেছেন কত এক্সিলেন্টলি তাতে মানে তার ক্যারেক্টারের মধ্য দিয়ে বাট বাই কম্পেয়ারিং হিম উইথ আদার অথর আর এটা করতে হলে তোমাকে অন্য অথরের সাথে কম্পেয়ার করতে হবে তার মানে তোমাকে আগে অন্যদের অনেক পড়তে হবে পড়ার পরেই তুমি শেক্সপিয়ারকে বুঝতে পারবা তাছাড়া শেক্সপিয়ারকে বুঝতে হলে সিঙ্গেল তাকে শুধু জাজ করে বোঝা যাবে না ইট ওয়াজ অবজার্ভ অফ দ্য অ্যানশিয়েন্ট স্কুল অফ ডিক্লামেশন দ্যাট দ্য মোর ডিলিজেন্টলি কি ব্যাপার দ্য মোর ডিলিজেন্টলি দে ওয়ার ফ্রিকুয়েন্টেড দ্য মোর ওয়াজ দ্য স্টুডেন্ট ডিসকোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড বিকজ হি ফাউন্ড নাথিং দেয়ার হুইচ হি শুড এভার মিট ইন এনি আদার প্লেস তার বলা হচ্ছে যে ইট ওয়াজ অবজার্ভ অফ দ্য অ্যানশিয়েন্ট স্কুল অফ ডিক্লামেশন দ্যাট দ্য মোর ডিলিজেন্টলি দে ওয়ার ফ্রিকুয়েন্টেড মনে করো তুমি যদি একই জায়গাতে বারবার যাও তাহলে সেই জায়গা সম্পর্কে তোমার কি ইন্টারেস্ট থাকবে বলো না স্যার কিন্তু যদি তুমি ভিন্ন ভিন্ন জায়গাতে যাও তাহলে এমন হবে না যে একটা জায়গা সম্পর্কে তোমার ভালো অপিনিয়ন হতে থাকবে তুমি যত ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরবা এই ভিন্ন ভিন্ন জায়গার ভিতর থেকে তোমার একটা জায়গার প্রতি তোমার ভালো লাগা সবসময় থেকে যাবে মানে তুমি যেহেতু কম্পেয়ার করতে শিখবা তাই না যে এই জায়গা থেকে ওই জায়গাটাই ভালো ছিল ওই জায়গার থেকে ওই জায়গাটাই ভালো ছিল ওই জায়গার থেকে এই জায়গাটাই ভালো ছিল এরকম করে তুমি কম্পেয়ার করে বলতে পারবা যে আসলেই এই জায়গাটা ভালো তাই বলছে যে দ্য মোর দ্য স্টুডেন্ট ডিসকোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড বিকজ হি ফাউন্ড নাথিং দেয়ার কারণ সে একই জায়গায় যেতে যেতে ফ্রিকুয়েন্টেড মানে কি বারবার একই জায়গায় যাওয়া সে হয়তো কিছুই পাবে না হুইচ হি শুড এভার মেট ইন অ্যানাদার প্লেস মানে অন্য জায়গায় ঘুরতে গেলে সে হয়তো আরও যা কিছু দেখতে পাইতো ওই এক জায়গায় বারবার যাওয়ার কারণে কিন্তু সেগুলো সে দেখতে পাবে না আর না পাওয়ার কারণে সে মনে করবে পৃথিবীটা মনে এরকমই হ্যাঁ তুমি যদি সারা জীবন বাংলাদেশেই থাকো তুমি কি পুরো পৃথিবীকে কল্পনা করতে পারবা বলো তুমি তো পারবে না তাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় না ঘুরে তুমি তো বাংলাদেশকে কম্পেয়ার করতে পারবে না শুধু তুমি তোমার গ্রাম ধরে বাংলাদেশকে বিবেচনা করতে পারো না এই জন্য বলছি যাই তার জন্য কি করতে হবে তোমাকে একটা বিষয়কে কম্পেয়ার করতে হলে আরও অনেক বিষয়ের সাথে তাকে কি করতে হবে তুলনা করেই তারপর ওইটাকে তোমাকে জাজ করতে হবে দ্য সেম রিমার্ক বলছে একই কথা মে বি অ্যাপ্লাইড টু এভরি এজ হয়তো প্রত্যেকটা এজের সাথেই আমাকে কি করতে হবে ওই শেক্সপিয়ারের এজের সাথে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করেই বলতে হবে শেক্সপিয়ার কেন অন্যান্য এজ থেকে সিনিয়র বা হচ্ছে বেটার দ্য থিয়েটার হোয়েন ইট ইজ আন্ডার any one direction is peopled by such characters as were never seen, conversing in a language which was never heard, upon topics which will never arise in the commerce of mankind. তাই বলতেছে যে মনে করো যে এমন একটা থিয়েটার when it is under any direction যখন ওই থিয়েটারে কোনো নাটককে ডিরেক্ট করা হবে যদি এই থিয়েটারকে এমন পিপল দিয়ে ক্যারেক্টার দিয়ে মানে দেখো এটি পিপলকে কী হিসাবে ইউজ করা হয়েছে বলো তো পিপলকে কি হিসাবে ব্যবহার করা হচ্ছে কিনা নাউন না ভার্ব হিসাবে ভার্ব হিসেবে তাই তো তাই বলছে যদি কোনো নাটকে এমন কিছু মানুষ দিয়ে ক্যারেক্টার তৈরি করা হয় যেগুলো আর কোথাও দেখা যায় না এবং এমন ল্যাঙ্গুয়েজে তাদের কথা বলানো হয় যে ল্যাঙ্গুয়েজ আর কোথাও শোনা যায়নি আর এমন টপিক নিয়ে তাদের আলোচনা বা নাটকটাকে তৈরি করা হয় যেখানে আর ম্যানকাইন্ডের অন্য কোনো বিজনেসে ওরকম কোনো টপিক কখনোই ব্যবহার হয়নি তাহলে কি দাঁড়াবে তখনই তো আমরা বুঝতে পারবো নাকি যে পার্থক্যটা কোন জায়গায়
যে এই জায়গার সাথে ওই জায়গার পার্থক্য, কিন্তু একই রকম কাহিনী, একই ডায়ালগ, একই কথা যদি তুমি নিয়ে আসো তাহলে তো সেটা আমাদের ভিতরে একটা বোরিংনেস সৃষ্টি হতে বলছে। বাট দ্য ডায়ালগ অফ দিস অথর ইজ অফেন সো এভিডেন্টলি ডিটারমাইন্ড বাই দ্য ইনসিডেন্ট হুইচ প্রডিউসেস ইট and is pursued with so much ease and simplicity that it seems scarcely to claim the merit of fiction but to have been gleaned। বলছে এটা ফিকশন বলে মনে হয় না, তাই বলছে এই অথরের ডায়ালগগুলো তাই তো এমনভাবে ডিটারমাইন করা হয়েছে বিভিন্ন ইনসিডেন্ট দ্বারা, তাই তো এমনভাবে এগুলোকে তুলে ধরা হয়েছে এত সিম্পলিসিটি এবং ইজ দ্বারা যেন মনে হয় এটা যেন ইট সিমস স্কার্সলি টু ক্লেম দ্য মেরিট অফ ফিকশন, এটা কোনো মেরিটের মানে এটা কোনো ফিকশন বলে মনে হয় না, বরং বাস্তব বলে মনে হয়। বাট টু হ্যাভ গ্লিনড বাই ডিলিজেন্ট সিলেকশন আউট অফ কমন কনভারসেশনস অ্যান্ড কমন অকারেন্সেস। তাহলে তার নাটকের চরিত্র, নাটকের কাহিনী, নাটকের কথোপকথন এমনভাবে তিনি তৈরি করেছেন যেন এগুলোকে ফিকশন না বরং বাস্তব বলে মনে হয়, মনে করা হয় যেন বাস্তব কর্মক্ষেত্র থেকে সিলেক্ট করা হয়েছে, সেগুলো খুব যত্নের সহিত ডিলিজেন্টলি সেগুলোকে সিলেক্ট করা হয়েছে, করে এই নাটকে অ্যাড করা হয়েছে, মানে লাইক মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, আপন এভরি আদার স্টেজ দ্য ইউনিভার্সাল এজেন্ট ইজ লাভ। বলছে অধিকাংশ স্টেজ বা নাটকে দেখা গেছে তারা লাভ নিয়ে আছে। বাই হুজ পাওয়ার অল গুড অ্যান্ড ইভিল ইজ ডিস্ট্রিবিউটেড অ্যান্ড এভরি অ্যাকশন কুইক অ্যান্ড রিটার্ডেড। তার মানে ভালো মন্দ অ্যাকশনগুলো সব কিছু তাই তো উপস্থাপন করা হচ্ছে লাভ কেন্দ্রিক। টু ব্রিং আ লাভার, আ লেডি অ্যান্ড আ রাইভাল ইন টু দ্য ফেবল। তাদের কাজই হচ্ছে একটা লাভার তৈরি করা, লাভারের সাথে একটা লেডি থাকবে, আর লাভার এবং লেডির ভিতরে একজন ভিলেন থাকবে নাকি, এই হচ্ছে অধিকাংশ নাটকের কাহিনী। এবং টু এন্ট্যাঙ্গেল দেম ইন কন্ট্রাডিক্টরি অব্লিগেশনস, পারপ্লেক্স দেম উইথ অপোজিশনস অফ ইন্টারেস্ট অ্যান্ড হ্যারেস দেম উইথ ভায়োলেন্স অফ ডিজায়ার্স ইনকনসিস্টেন্ট উইথ ইচ আদার। এই হচ্ছে আমাদের অধিকাংশ নাটক, যে তাদেরকে এমন কিছু কন্ট্রাডিক্টরি অব্লিগেশন দিয়ে এন্ট্যাঙ্গেল করা হবে, জড়িয়ে ফেলা হবে, যে তারা একজন আরেকজনের ইন্টারেস্ট থেকে ভিন্ন ইন্টারেস্ট বোধ করবে, একজন আরেকজনকে হ্যারেস করবে বিভিন্ন ভায়োলেন্ট কাজকর্ম বা ইনসিডেন্ট দিয়ে, ডিজায়ার দিয়ে, অ্যান্ড টু মেক দেম মিট ইন র্যাপচার অ্যান্ড পার্ট ইন অ্যাগনি। কখনো যখন সাক্ষাৎ হবে তারা আবেগে আপ্লুত হয়ে যাবে, আবার কখনো দুঃখে কষ্টে ভরে যাবে। টু ফিল দেয়ার মাউথ উইথ হাইপারবোলিক্যাল জয় অ্যান্ড আউটরেজাস সরো। কখনো দেখা যাবে এত খুশি যেন চাঁদকে এনে ওই প্রেমিকার খোপায় পরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা গান আছে না, মোর প্রিয়া হবে রানী, নাকি কি দেব তার খোপায়, কিসের ফুল দিবে? কাজী নজরুল ইসলামের গান মনে আছে? শুনেছো কখন এই গানটা? শুনছি স্যার, কিন্তু চাপা ফুল না বনো ফুল বলে মনে নেই। তারার ফুল, হ্যাঁ দেখো প্রিয়াই তো আছে নাকি, তোমার তো এটা জানা উচিত। হ্যাঁ স্যার। দেখো তো, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ঠিক আছে, এ কি চরম প্রেমের কবিতা না বলো? এখনকার মানুষও তো প্রেমের কথা বলে, তখনকার মানুষও বলেছে, কিন্তু এই কথাগুলো কি প্রেম প্রেম মনে হয় না একটা নতুন সৃষ্টি বা আর্ট মনে হয় এগুলো? বলো। আর্ট মনে হয়। বলছে কি কর্ণে দোলাবো, হ্যাঁ তার কানে দিয়ে দিব, কিসের? দেখো তৃতীয়া তিথির, মানে এটা হিন্দু ধর্মীয় ইয়ে আছে, তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, চাঁদকে দুল বানিয়ে তার কানে ঝুলাই দিব, বুঝতে পারছো? আবার বলছি কি কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দুলানো মালিকা। হংস শাড়ি মানে কি, কখনো দেখছো যে হাঁস সারিবদ্ধভাবে যখন সাদা হাঁস, হ্যাঁ মানে নদীতে ভাসে, তখন একটা দুলের মতো মানে ইয়া মতো হয়, মানে মালার মতো মনে হয়, হ্যাঁ তাই বলছি তোমার গলায় পরিয়ে দিব হংস শাড়ির দুলানো মালিকা। তারপর হচ্ছে কি বিজুলি দেখো জরিন ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল। তোমার এলো চুলকে বিদ্যুৎ চমকায় না, ওই বিদ্যুতের যে লম্বা হ্যাঁ লাইটিং হয় ওটা দিয়ে জরির ফিতা বানাবো, সেই ফিতা দিয়ে তোমার চুল বেঁধে দিব। বুঝতে পারছো? স্যার এদের মাথায় এসব আসে কিভাবে, আমি তো অবাক হয়ে যাই। এখন কি এই কবিতা লেখা সম্ভব? এই জাতীয় ভাষা আসবে বলো? আমরা এগুলো বুঝি না না স্যার। কি জিনিস।
স্যার আরো মনে হবে এর এগুলা বাইরে হচ্ছে এর বাইরে কি আর যাওয়া চাপা দেয়া সম্ভব কথা। স্যার? যারা হ্যাঁ এখন যারা লিখতে চাইবে স্যার, উনি তো স্যার চাঁদের বাইরে কি আছে, সূর্য তো আর কানে দিতে পারবে না স্যার। হ্যাঁ, মানে ওই তো তো আপনি সরাসরি কথা বললেন নাকি? এটা হ্যাঁ একদম সুপ্রিম লেভেলে গিয়েছে স্যার, এর বাইরে তো যাওয়া সম্ভব না। হুম, হুম, হুম। আমার তো তাই মনে হয়, আমাদের চিন্তাধারা ওই লেভেল পর্যন্তই যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই বলছি যে এরকম টু ফিল দেয়ার মাউথ উইথ হাইপারবলিক্যাল জয় অ্যান্ড আউটরেজাস সরো, টু ডিস্ট্রেস দেম অ্যাজ নাথিং হিউম্যান এভার ওয়াজ ডিস্ট্রেসড, টু মানে এমন কোনো ডিস্ট্রেস দিয়ে হিউম্যানকে ডিস্ট্রেস করবে যেটা কখনোই মানুষ এত ডিস্ট্রেস হয়নি। টু ডেলিভার দেম অ্যাজ নাথিং হিউম্যান এভার ওয়াজ ডেলিভার্ড, এমন কিছু তথ্য দিবে যেগুলো মানুষকে কখনোই দেওয়া হয়নি। আর এই সব কাজ হচ্ছে কাদের? ইজ দ্য বিজনেস অফ আ মডার্ন ড্রামাটিস্ট। তাহলে আমরা যারা, হ্যাঁ, আমরা যারা মডার্ন ড্রামাটিস্ট, তারা এমন এমন কিছু দিই যেগুলো আসলে সাডেন প্লেজার দেয় মাত্র, সেগুলো বেশি দিন থাকে না। ফর দিস প্রবাবিলিটি ইজ ভায়োলেটেড, লাইফ ইজ মিসরিপ্রেজেন্টেড, ল্যাঙ্গুয়েজ ইজ ডিপ্রেভড। এখনকার নাটকগুলো খেয়াল করো, এখনকার তুমি গল্প কাহিনী পড়ো, দেখবে ভাষাও যেমন নিচু লেভেলের, ঠিক আছে, তো লাইফকেও তেমনি রিপ্রেজেন্ট করা হচ্ছে ভুলভাবে। তাই না? অধিকাংশ সিনেমা নাটকগুলোই বলি, বা এখন তো নাটকগুলোতে অধিকাংশ কাহিনী দেখা যায় কি, প্রথমে ভালো লাগা, ইনফ্যাচুয়েশন, তারপরে প্রেম, তারপরে রিলেশনশিপ, নাকি ওই তো রিলেশনশিপ, প্রেম, তারপরে হচ্ছে কি আবার কি বলে এটাকে জানো, ব্রেকআপ, তাই তো, তারপরে আবার ডিপ্রেশন, তারপরে আবার কারোর সাথে প্রেম, এইভাবে চলতে থাকে। তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এতগুলোর সাথে প্রেম টেম করে এত অভিজ্ঞ হয়ে গেছে যে এই বিয়েটাও আর টিকতেছে না, আবার ভেঙে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান অভিজ্ঞতা। বাট লাভ ইজ অনলি ওয়ান অফ ম্যানি প্যাশনস, কিন্তু লাভকে তো এত জটিল করে দেখার কিছু নেই, কারণ কি লাভ হচ্ছে অনেক প্যাশনের মধ্যে একটা প্যাশন মাত্র। অ্যাজ ইট হ্যাজ নো গ্রেট ইনফ্লুয়েন্স আপন দ্য সাম অফ লাইফ, কারণ লাভ কখনোই আমাদের টোটাল লাইফের উপরে গ্রেট ইনফ্লুয়েন্স ফেলতে পারে না। যারা পাগল ছাগল হয় তারা তো পাগল, প্রেমের জন্য পাগল হয় না অনেকে? এত ভালোবাসা ছিল কোথায়, এত আবেগ দিল কে? হ্যাঁ, সেই মোশাররফ করিমের মতো। এত স্যার আমাদের এইখানেই তো সবে এসএসসি পাস করেছে একটা পিসি ছেলে, তার থেকে বোধহয় 2-3 বছরের বড় একটা মেয়ে, তার সাথে কোনো কানেকশন ছিল, সেই মেয়েটার বিয়ে ছিল পরশুদিন। সেই ছেলে বিয়ে বাড়ি থেকে গিয়ে তার মার কাছে ফোন দিয়ে বলছে, মা আমার একটা ছবি তুলে নিয়ে আসে। এই কথা বলে বাড়ি গিয়ে গলায় দড়ি নিয়ে মারা গেছে। একটু বাচ্চার এত আবেগ আসে কোত্থেকে, আমি তো ভাবিই অবাক। এত আবেগ আসে কোত্থেকে না, এত আবেগ রাগে কি করে? এই হচ্ছে দুর্দশা, এসব হচ্ছে কি বয়সের দোষ। যাই হোক, তাই বলতেছে যে লাভ হচ্ছে অনেক প্যাশনের একটা অংশ মাত্র। ইট হ্যাজ লিটল অপারেশন ইন দ্য ড্রামাস অফ আ পয়েট। অতএব এত বেশি তুলে ধরা তো দরকার নেই লাভকে, বরং এটা হবে লিটল অপারেশন। সুন্দর। বলছে হু কট হিজ আইডিয়াস ফ্রম দ্য লিভিং ওয়ার্ল্ড অ্যান্ড এক্সিবিট অনলি হোয়াট হি স বিফোর হিম, তাই না? কারণ সে তো পুরো ইনফ্লুয়েন্স কখনোই তুলে ধরতে পারে না, সে তো মাত্র একটা যা পৃথিবী থেকে যে আইডিয়াটা সে পেয়েছে সেটাই সে একটু তুলে ধরার চেষ্টা করেছে। সে এক্সিবিট করেছে হোয়াট হি স বিফোর হিম, সে তুলে ধরেছে সেইটুকুই যতটুকু তার সামনে এসে ধরা দিয়েছে। হি নিউ দ্যাট এনি আদার প্যাশন, সে জানে যে আরও অনেক প্যাশন রয়েছে যেগুলো কি করতে পারে, ওয়াজ আ কজ অফ হ্যাপিনেস অর ক্যালামিটি, যেগুলো মানুষের সুখ এবং ধ্বংস আনতে পারে। যেটা রেগুলারলি ঘটে থাকে। লাভই যে একমাত্র জিনিস, এটাই আমার জীবনকে তুলবে, হ্যাঁ, আমি একে না পাইলে আমি মারা যাব, আমার আর জীবন চলবে না, আমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই আমরা তো পড়েছি, তাই না, ফ্রান্সিস বেকনের অফ লাভ। জি স্যার। তো এরকম করে ভেবে এমন নাটক সিনেমা আমরা বর্তমানে তৈরি করতেছি যেগুলো ওই একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য হচ্ছে, আর এক বয়সের মানুষ ওটা দেখতেই পারতেছে না পুরো। অতএব এখনকার সিনেমা নাটক শুধুমাত্র ফোকাস করা হচ্ছে ইয়ং জেনারেশনকে ভিত্তি করে। যেগুলো আগে অন্তত ফ্যামিলির একসাথে বসে একটা সিনেমা দেখা যেত, সেখানে নাচ গানগুলোও কিছুটা হলেও মার্জিত ছিল। আর এখন একসাথে বসে দেখা যাবে না, একদম ভাই বোনও একসাথে বসে একটা সিনেমা নাটক দেখা যাবে না, এখনকার যে থট। যাই হোক, ক্যারেক্টার দাস অ্যাম্পল অ্যান্ড জেনারেল ওয়ার নট ইজিলি ডিসক্রিমিনেটেড অ্যান্ড প্রিজার্ভ, ইয়েট পারহ্যাপস নো পয়েট এভার কেপ্ট হিজ পার্সোনেজেস মোর ডিস্টিংক্ট ফ্রম ইচ আদার, যেটা আমাদের শেক্সপিয়ার করেছে। বলছে আই উইল নট সে উইথ পোপ দ্যাট, পোপকে মনে আছে পোপের কথা,
কোন পোপের কথা বলা হচ্ছে এখানে বলো? আলেকজান্ডার পোপ স্যার। হ্যাঁ, আলেকজান্ডার পোপ, তাই তো? হ্যাঁ, বলছে আমি অবশ্য বলবো না যে পোপ দ্যাট এভরি পিস মে বি অ্যাসাইন টু দ্য প্রপার স্পিকার, বিকজ ম্যানি স্পিসেস দেয়ার আর হুইচ হ্যাভ নাথিং ক্যারেক্টারিস্টিক্যাল, বাট পারহ্যাপস দো সাম মে বি ইকুয়ালি অ্যাডাপ্টেড টু এভরি পার্সন। বলছে আমরা যে স্পিচগুলো অ্যাড করি সিনেমা নাটকে বা এগুলোতে, এগুলো কি শুধুমাত্র ওই নাট্যকারী যা বলেছে আর কোথাও এগুলো হয় না? বলো, এগুলো তো লাইফ লাইক, তাই না? এগুলো তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়, অ্যাডাপ্ট করা হয়, যেগুলো একজন মানুষের ক্ষেত্রে ঘটেছে সেই কাহিনীগুলোই তুলে ধরা হয়। অতএব এটা আমরা কখনোই বলতে পারি না যে এটা নির্দিষ্ট স্পিকারের অ্যাসাইন করে দিতে পারি না যে শুধু এই কথাটা এই বলেছে। সরি, যেমন আমরা বলেছি কি যে দেখা যাচ্ছে যে আমরা যে ডক্টর ফস্টাস পড়ছি বা যে কোনো নাটকই পড়ছি না, এগুলো এই নাটকগুলো মৌলিক নাটক না, এটা অন্য কোনো নাটকের ফলো করে কিন্তু লেখা হয়েছে। তাই বলছে যে ইট উইল বি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্যাট অ্যানি ক্যান বি প্রপারলি ট্রান্সফার্ড ফ্রম দ্য প্রেজেন্ট প্রজেসর টু অ্যানাদার ক্লেইমেন্ট, কিন্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, বা আমরা এখন ওটাকে অনেক সময় ট্রান্সফার করতে পারি না যে শেক্সপিয়ার একটা কথা বলেছে, এই কথা যে আর কেউ বলেনি তা কিন্তু না। এমনভাবে আমি বলছি না যে না শেক্সপিয়ারই এই কথাটা বলেছে, এটা শেক্সপিয়ারেরই কথা, এটা পোপেরই কথা, এমন না। কেউ না কেউ অবশ্যই এই কথাটা বলেছে, কিন্তু এটা খুঁজে বের করে ওই পার্সনকে ওই কথাটা দেওয়া এটা একটা কঠিন কাজ। বরং আমরা যে ড্রামা যে লিখেছে তার ধরেই আমরা ব্যবহার করি। দ্য চয়েস ইজ রাইট হোয়েন দেয়ার ইজ রিজন ফর চয়েস। হ্যাঁ, সুতরাং একটা চয়েস করার যদি রিজন থাকে তাহলে সেই চয়েসটা ঠিক, তাই তো? তুমি একটা জিনিস চয়েস করেছো, কিন্তু কেন চয়েস করেছো তার তো একটা রিজন থাকতে হবে, তাই না? যদি রিজন না থাকে তাহলে সেই চয়েস কি সঠিক হবে? নাকি তুমি আবেগে ওই চয়েসটা করতেছো, তুমি জানোই না তুমি আসলে এটা কেন চাচ্ছ। এইভাবে করে চাইলে তো সেই চাওয়ার তো কোনো ভিত্তি থাকতে পারে না। অতএব তুমি যখন একটা ক্যারেক্টার তৈরি করবা, একটা ক্যারেক্টারের মুখ দিয়ে যে কনভারসেশনগুলো দিবা সেগুলো অবশ্য তুমি তোমার মতো করে মডিফাই করতেছো, এমন না যে তুমি একদম পুরোপুরি সৃষ্টি করেছো যে আর কোথাও এগুলো ব্যবহার হয়নি। ব্যবহার কোথাও না কোথাও হয়েছে, কেউ না কেউ আগে এই কথাগুলো বলেছে, কিন্তু যখন একজন ব্যক্তি তার নিজস্ব ড্রামা বা নাটকের জন্য এগুলোকে অ্যাডপ্ট করতেছে তখন সেগুলো আসলে সেই রাইটারের হিসাবে ধরা হয়ে থাকে। তাই বলছে দেখো, আদার ড্রামাটিস্ট ক্যান অনলি গেইন অ্যাটেনশন বাই হাইপারবোলিক্যাল অর অ্যাগ্রেভেটেড ক্যারেক্টার্স। বলছে আরও যে সকল ড্রামাটিস্ট আছে তারা মেনলি মানুষের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছে এরকম হাইপারবোলিক্যাল বা হচ্ছে অ্যাগ্রেভেটেড মানে কি, খুবই মানে খারাপ চরিত্র তৈরি করার মাধ্যমে, যেমনটা এখন হয় অধিকাংশ ক্ষেত্রে। আমরা দেখি যে ফেসবুক বলো, ইউটিউব বলো, ইন্টারনেট বলো, কোন জাতীয় নাটক সিনেমা মানে কোন জাতীয় নাটক সিনেমা বা ভিডিওগুলো বেশি ভিউ পায়? যেগুলো শিক্ষণীয়, পজিটিভ, এগুলো বলো না স্যার, ভালগার। হ্যাঁ, যেগুলো ভালগার টাইপ, তাই না, সেগুলো দেখা যাচ্ছে বেশি ভিউ পাচ্ছে, এবং এটা আমরা সবাই জানি, কিন্তু তারপর আমরা ভাবনি হ্যাঁ আমরা সবাই ভালো, তাহলে এত ভিউ আসে কোত্থেকে খারাপ জিনিসের প্রতি? তাই এরকম যে কিছু রাইটার আছে যারা ভালগার হাইপারবোলিক্যাল কিছু তুলে ধরার মাধ্যমে তারা মানুষের অ্যাটেনশন গেইন করার চেষ্টা করেছে, অথবা বাই ফেবুলাস অ্যান্ড আনএক্সাম্পল এক্সিলেন্স অর ডিপ্রেভিটি, তারা এমন কিছু এক্সিলেন্স তুলে ধরার চেষ্টা করেছে যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না, যেগুলো হচ্ছে পুরো ফেবুলাস বা ফিকটিশাস। হ্যাঁ, অ্যাজ দ্য রাইটার্স অফ বারবারাস রোমান্সেস ইনভাইগোরেটেড দ্য রিডার বাই জায়ান্ট অ্যান্ড ডোয়ার্ফ, যেমনটা আগের যুগে বিভিন্ন ধরনের জায়ান্ট, তাই তো, বিভিন্ন ধরনের ডোয়ারফিশ মানুষ তৈরি করে তারা রোমান্টিক কোনো কিছু তৈরি করে মানুষের বা রিডারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে, যেগুলো লাইফ লাইক ছিল না, সেগুলো মানুষ এখন পড়েও না, এগুলো এখন শুনতে কেমন লাগে, তাই না? যেমন ছোটোবেলায় যে আমরা গল্পগুলো শুনেছি, মনে করো ছোটোবেলায় যে ওই যে বিভিন্ন ধরনের রূপকথার গল্প শুনেছি, এই গল্পগুলো কি বড়বেলায় শুনতে ভালো লাগবে? বলো, একটা বয়সের পর কিন্তু ভালো লাগবে না, কিন্তু কিছু জিনিস আছে যেটা সবসময়ের জন্য ভালো লাগবে। তাই বলছে and he that should form this expectation of human affairs from the play or from the tale would equally be deceived. অতএব এরকম ডোয়ারফিশ, জায়ান্ট, তাই তো, বা ডিপ্রেভ বা হচ্ছে হাইপারবোলিক্যাল ক্যারেক্টার থেকে যদি কেউ হিউম্যান অ্যাফেয়ার্স এক্সপেকটেশন করে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ডিসিভড হবে, প্রতারিত হবে, কারণ এই ধরনের ফিকশনাল ক্যারেক্টার থেকে তো নিশ্চয়ই মানুষের অ্যাফেয়ারগুলো পাওয়া যায় না। সুতরাং এই কথা যদি আমরা বলি তাহলে শেক্সপিয়ার হ্যাজ নো হিরোজ, শেক্সপিয়ারের আসলে কোনো হিরো নেই।
His scene are occupied only by men who act and speak as the reader thinks that he should himself have spoken or acted on the same occasion. তাই তো? অতএব একজন রিডার যখন অ্যাজ ইউ লাইক মানে ড্রামা পড়বে, তখন রিডার নিজেই বুঝতে পারবে এখানে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমাদের আশেপাশে আছে, এখানে যে স্পিকার যে মানে ক্যারেক্টার যে কথাগুলো বলছে সেগুলো সে অলরেডি জানে বা বিভিন্ন জায়গায় সে অলরেডি এগুলো দেখেছে বা শুনেছে। তাই বলছে এবং সেম অকেশনে সেও হয়তো বা এই কথাগুলোই বলতো। ইভেন হোয়ার দ্য এজেন্সি ইজ সুপারন্যাচারাল, এমনকি যদি শেক্সপিয়ারের কোনো ড্রামাতে বা নাটকে যদি সুপারন্যাচারাল কোনো এলিমেন্ট দেওয়াও হয়, তাও দ্য ডায়ালগ ইজ লেভেল উইথ লাইফ, তারপরও ডায়ালগগুলো অন্তত এই সুপারন্যাচারাল নয়, বরং এটা লাইফের সাথে রিলেটেড। তার মানে কি, তার মূল যে বৈশিষ্ট্যটা ফিচারটা হলো কি, যে ক্যারেক্টার্স, ডায়ালগ, ইনসিডেন্টস, এভরিথিং ইজ ন্যাচারাল অ্যান্ড লাইফ লাইক। আদার রাইটার্স ডিসগাইজ দ্য মোস্ট ন্যাচারাল প্যাশনস, তারা ন্যাচারাল প্যাশনগুলোকে ডিসগাইজ করে ফেলেছে, অ্যান্ড মোস্ট ফ্রিকুয়েন্ট ইনসিডেন্টস সো দ্যাট হি হু কন্টেম্পলেটস দেম ইন দ্য বুক উইল নট নো দেম ইন দ্য ওয়ার্ল্ড। অতএব অন্যান্য রাইটারেরা ন্যাচারাল প্যাশনগুলোকে, মানুষের চিন্তাভাবনাগুলোকে এমনভাবে বিভিন্ন ধরনের আবেগীয় বা ফিকশনাল বিষয় দিয়ে ডিসগাইজ করে ফেলেছে যে যে ব্যক্তি বই পড়বে সে জানবে যে এই কাহিনীগুলো শুধুমাত্র এই বইয়েই পাওয়া যায়, আর কোথাও ঘটেনি। এগুলো জাস্ট হচ্ছে কাল্পনিক, তাই না? যেমন হচ্ছে অনেক ছোটোবেলায় যারা রূপকথার গল্পগুলো আমরা যখন পড়তাম, সেইগুলো থেকে বোঝা যাবে যে না, এগুলো কখনো জীবনে সম্ভব না, এগুলো গল্প তো গল্পই। কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে শেক্সপিয়ার অ্যাপ্রক্সিমেটস দ্য রিমোট অ্যান্ড ফ্যামিলারাইজেস দ্য ওয়ান্ডারফুল, ঠিক অনেকটা এস.টি. কোলরিজের মতো না, যে তিনি এমনভাবে তুলে ধরেছেন পুরো হচ্ছে ন্যাচারাল। তাই বলছে তিনি অনেক গভীর বা দূরের কোনো কিছুকে তিনি আমাদের কাছাকাছি এনেছেন, অ্যাপ্রক্সিমেট করেছেন, এবং ওয়ান্ডারফুল যেগুলো আমরা কখনো দেখি নাই বা বুঝি নাই সেগুলোকেও তিনি এমন কমনলি তুলে ধরেছেন যেন আমাদের কাছে পরিচিত বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্য ইভেন্ট হুইচ হি রিপ্রেজেন্টস উইল নট হ্যাপেন, বাট ইফ ইট আর পসিবল ইট ইফেক্টস উইল প্রবাবলি বি সাচ অ্যাজ হি হ্যাজ অ্যাসাইন্ড। It may be said that he has not only shown human nature as it acts in real agencies, but as it would be found in trials to which it cannot be exposed. মানে দেখানো হচ্ছে এরকম বিষয়টা যে দেখো, যে ইভেন্টগুলো হি রিপ্রেজেন্টস উইল নট হ্যাপেন, বাট ইফ ইট আর পসিবল ইট ইফেক্টস উড প্রবাবলি বি সাচ অ্যাজ হি হ্যাজ অ্যাসাইন্ড। তাই বলতেছে সে যে ইফেক্টগুলো বা ঘটনাগুলো তুলে ধরেছে হয়তো সেগুলো ঘটছে না বা ঘটবে কিনা তাও জানি না, কিন্তু এমনও তো হতে পারে যে এর ইফেক্টগুলো নাটকে যেমন দেখানো হচ্ছে তেমনই আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। ইট মে বি সেড দ্যাট হি হ্যাজ নট অনলি শোন হিউম্যান নেচার অ্যাজ ইট অ্যাক্টস ইন রিয়েল এজেন্সিস, মানে এক্সিজেন্সিস, শুধু তিনি যে ক্যারেক্টারগুলো তৈরি করেছেন এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে তিনি যে হিউম্যান নেচারকে যেমন পরিস্থিতিতে ওই অ্যাক্টগুলো হয় সেভাবেই তিনি দেখিয়েছেন তা নয়, বরং তিনি দেখিয়েছেন যে বিভিন্ন ট্রায়াল অ্যান্ড রেট্রিবিউশনের মাধ্যমে এগুলো কিভাবে পরবর্তীতে উপস্থাপনা হতে পারে। তাই বলছে ইট উড বি ফাউন্ড ইন ট্রায়ালস টু হুইচ ইট ক্যান নট বি এক্সপোজড। হ্যাঁ, তাহলে হতে পারে যে এমন কিছু বিষয় তিনি ঘটিয়েছেন, এমন কিছু কাহিনী তিনি দেখিয়েছেন যে কাহিনীগুলোর মধ্যে হয়তোবা ওই ট্রায়াল ছাড়া এগুলোকে এক্সপ্রেস করা যেত না। বা বিশেষ করে আমরা যদি দেখি যে অ্যাজ ইউ লাইক ইটে রোজালিন্ড এবং অরল্যান্ডোর যে কাহিনী, আচ্ছা রোজালিন্ড যদি সরাসরি অরল্যান্ডোর সাথে সে যদি তার পরিচয়টা দিয়ে দিত, তাহলে যে ধরনের আচার আচরণের মাধ্যমে সে অরল্যান্ডোকে চিনতে পারলো গ্যানিমেড হিসাবে, সে যদি রোজালিন্ড হিসাবে পরিচয় দিয়ে এই কাজটা করতে চাইতো, তাহলে কি সে আসলে তাকে চিনতে পারতো? অরিজিনালি চেনা যেত? বলো, নাকি ভান ধরতো? তখন কি অরল্যান্ডো ভান ধরতো না? অরল্যান্ডো তো নিজে জানে যে এ তো তার রোজালিন্ড না, তাই তো? তো না দেখো ভেবেও সে জানে যে এটা রোজালিন্ড না, তাহলে কিন্তু সে রোজালিন্ডের প্রতি কতখানি প্যাশনেট সেটা কিন্তু রোজালিন্ড গ্যানিমেড হিসেবে চেক করতে পেরেছে, যে সে রোজালিন্ড না জেনেও কিভাবে রোজালিন্ড হিসেবে তাকে গ্রহণ করছে, তার মানে অরল্যান্ডো কতটুকু তাকে ভালোবাসে বা তার প্রতি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, তাই বলতেছে যে এরকম কিছু বিষয়গুলোকে দেখো, ইট উড বি ফাউন্ড ইন ট্রায়ালস টু হুইচ ইট ক্যানট বি এক্সপোজড। তাই বলছে
যে যদি এই ট্রায়ালসগুলোর মাধ্যমে যে জিনিসটা প্রকাশ করা যাবে সেগুলো হয়তোবা ট্রায়ালস না হলে প্রকাশ করা যেত না। দিস দেয়ারফর ইজ দ্য প্রেইজ অফ শেক্সপিয়ার, আর এতেই হচ্ছে শেক্সপিয়ারের প্রেইজ, দ্যাট হিজ ড্রামা ইজ দ্য মিরর অফ লাইফ। তাহলে তার যে মানে গুণ আর কি, যেটা তোমাদের ইয়াতে দেওয়া আছে, কি দেওয়া আছে এই জায়গায় বলো তো, মেরিটস না, একটু সামারি আছে প্রিফেস টু শেক্সপিয়ারের, ডিটেলস সামারিতে যাও একটু দেখো, মেরিটস না, জি স্যার, মেরিটস অফ শেক্সপিয়ার নিয়েই তো কথা হচ্ছে এখন পর্যন্ত। হচ্ছে দেয়ারফর, তাই তো, দিস দেয়ারফর ইজ দ্য প্রেইজ অফ শেক্সপিয়ার, দ্যাট হিজ ড্রামা ইজ দ্য মিরর অফ লাইফ, দ্যাট দেখো দ্যাট দিয়ে, সব দ্যাট দিয়ে কতগুলো বিষয়, দ্যাট হি হু হ্যাজ মেজড হিজ ইমাজিনেশন ইন ফলোয়িং দ্য ফ্যান্টমস হুইচ আদার রাইটার্স রেইজড আপ বিফোর হিম মে হেয়ার বি কিওর্ড অফ হিজ delirious ecstasis by reading human sentiments in human language, এক sentence by scenes from which a hermit may estimate the transitions of the world and a confessor predict the progress of the passions। কত কিছু একবারে বলে দেওয়া হলো। তার মানে প্রেজটাকে, দ্যাট হিজ ড্রামা ইজ দ্য মিরর অফ লাইফ, দ্যাট হি হু হ্যাজ মেজড হিজ ইমাজিনেশন in following the phantoms which other writers raise up before him। তাহলে যেগুলো ফ্যান্টোমাইজ করা, মানে অনেকটা ওই যে ভুতুড়ে কাহিনী, হ্যাঁ, আত্মা, যেগুলো অন্য রাইটাররা করেছে, সেইগুলোকে তিনি মেইজ হিজ ইমাজিনেশন, তাহলে তার ইমাজিনেশনকে ব্যবহার করে তিনি কি করেছেন, মে হেয়ার বি কিওর্ড অফ হিজ ডেলিরাস এক্সট্যাসিস, যেখানে হচ্ছে আবেগের যে এক্সট্যাসিস সেগুলোকে তিনি কিওর হয়ে তিনি তার হিউম্যান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হিউম্যান সেন্টিমেন্টগুলোকে প্রকাশ করেছেন। মানে তিনি ইমাজিনেশন দিয়েই তৈরি করেছেন, কিন্তু তিনি এমন ইমাজিনেটিভ পর্যায়ে চলে যাননি যেখানে তিনি হিউম্যান ল্যাঙ্গুয়েজ বাদ দিতেন বা হিউম্যান সেন্টিমেন্ট বাদ দিয়ে পুরো ডেলিরিয়াস হয়ে যেতেন, মানে আবেগের পর্যায়ে চলে যেতেন। তিনি কিন্তু আবেগের পর্যায়ে যাননি, বরং তিনি কি দেখো বলছে কি, বাই সিনস ফ্রম হুইচ আ হারমিট মে এস্টিমেট দ্য ট্রানজ্যাকশনস অফ দ্য ওয়ার্ল্ড, যে এমন সিন তিনি তৈরি করেননি যেখানে দেখা যাচ্ছে যে একজন হারমিট, দেখো একটা পৃথিবীর যে ট্রানজ্যাকশনস সেটাকে যেন তিনি এস্টিমেট করতে পারছেন। মানে কি, একজন হারমিট মানে কি, সাধু, তাই না? একজন সাধু তার ধ্যানের মাধ্যম দিয়ে, কেটে গেল নাকি, ইয়াদ ছেড়ে দিলে তো হবে না। এই দেখো এখানে কিন্তু আলাদা আলাদা করে টাইটেল হিসেবে দেওয়া আছে, তোমরা একটু ইয়া করে নিবা, পুরো 31 পর্যন্ত আমরা একটু পড়ে নেব। দেখো এগুলো রিফ্লেকশন অফ লাইফ পড়া হয়েছে, অবজেকশন অফ সাব ক্রিটিক, এইখান থেকে আমরা মেনলি দেখব 15 থেকে, তাই না? এটা দেখো এখানে যেটা বলা হয়েছে শেষের দিকে, যে আদার ড্রামাটিস্ট গেইন অ্যাটেনশন অনলি বাই প্রেজেন্টিং ফেবুলাস এক্সাজারেটেড ক্যারেক্টার্স হুইচ কনফিউজ আর ইমাজিনেশন, but those feverish experience can be cured by reading Shakespeare's plays where we meet human sentiments in human language। His plays are informative and instructive no matter who the reader is, reader যে হোক না কেন। A confessor as well as a sagacious hermit can draw lessons of practical wisdom from them, যে এরা যে আবেগে থাকে তারপরও তারা হয়তো বা এই শেক্সপিয়ারের রাইটিং থেকেও তারা কিন্তু লেসন, প্র্যাকটিক্যাল উইজডম পেতে পারে। আচ্ছা, তা বলছে দেখো, অবজেকশন অফ সাম ক্রিটিক্স আনসার্ড, এটুকুলো মেন কথা, যেটা হচ্ছে জনসন নিজে বলেছেন। এবার কিছু ক্রিটিক্সের কোশ্চেনের আনসার দিচ্ছেন, দেখি কি বলে। যে শেক্সপিয়ার এমফাসাইজ অন জেনারেল হিউম্যান নেচার হ্যাজ ইনভাইটেড সেন্সার অ্যান্ড হস্টিলিটি ফ্রম সাম ক্রিটিক্স, তার মানে তার জেনারেল হিউম্যান নেচারের উপর তিনি যে এমফাসাইজ করেছেন এর জন্য কিছু ক্রিটিক শেক্সপিয়ারের সেন্সার করেছে, মানে একটু তার সমালোচনা করেছে। যেমন ডেনিস অ্যান্ড রেমার কমপ্লেইন দ্যাট শেক্সপিয়ার রোমান্স আর নট সাফিসিয়েন্টলি রোমান, তাহলে শেক্সপিয়ারের নাটকে যে রোমান ক্যারেক্টার তিনি তৈরি করেছেন এরা তো রোমানের মতো হয়নি। অন্যদিকে ভলটেয়ার্স প্রোটেস্ট ইজ দ্যাট হিজ কিংস আর নট কিংলি ইন দ্য স্ট্রিক্ট সেন্স,
এমনকি শেক্সপিয়ার যে রাজা তার নাটকে তৈরি করেছেন, যেমন কিং লেয়ার থেকে শুরু করে আরও যে সকল রাজা, তারা আসলে রাজার বৈশিষ্ট্য পায়নি। অ্যান্ড দ্যাট ওয়ান অফ দেম, ক্লডিয়াস ইন হ্যামলেট, ইজ ডেপিক্টেড অ্যাজ আ ড্রাঙ্কার্ড। এমনকি হ্যামলেট নাটকে ক্লডিয়াস যে রাজা হয়েছিল, তাই তো, তাকে অনেকখানি ড্রাঙ্কার্ড বা মাতাল হিসেবে দেখানো হয়েছে। তাহলে এই ক্যারেক্টারগুলো কি বাস্তব ক্যারেক্টার হলো? In reality, Shakespeare assigns nature a prominent role and give less room to the accidental features. কিন্তু জনসনের মতে যে বাস্তব কথা হলো, শেক্সপিয়ার সবসময় বাস্তবিক বা প্রকৃত যে স্বভাব সেইটাকে তিনি প্রমিনেন্ট রোল হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। তিনি কোনো অ্যাক্সিডেন্টাল ফিচারকে গুরুত্ব দিতে চাননি। তাই বলছে গিভস লেস রুম টু দ্য অ্যাক্সিডেন্টাল ফিচার। হি ইজ কেয়ারফুল অফ প্রিজার্ভিং অ্যাডভেন্টিশাস ডিস্টিংশন। তিনি কোনো কিছু অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ, বা এরকম কোনো আবেগীয় বা ফেবুলাস ক্যারেক্টার দিয়ে তিনি কিছু তৈরি করতে জানেননি। রাজা বলে কি সে ডাঙ্কার্ড হবে না? অনেক রাজা হয়তো বা থাকতে পারতো যারা নেশাখোর, যেমন জেমস, আমরা চার্লস দ্য ফার্স্টের কথা ভাবি, বা এরকম অনেক রাজা ছিল যারা সমাজের ভালোর কথা ভাবেনি। তো এরকম তিনি কিছু রাজা মানে অ্যাডভেঞ্চারাস হবে, অন্যদের থেকে ডিস্টিংটিভ ক্যারেক্টার হিসেবে দেখাতে হবে, অন্য মানুষ থেকে তারা আলাদা হবে, এইভাবে তিনি দেখাতে রাজি নন। হিজ স্টোরি অর প্লট মে ডিমান্ড রোমান্স অর কিংস, বাট হোয়াট শেক্সপিয়ার থিঙ্ক অ্যাবাউট ইজ দ্য হিউম্যান এলিমেন্ট ইন দেম। হ্যাঁ, তিনি হয়তো বা তার নাটকের প্রয়োজনে তিনি হয়তো রোমান ক্যারেক্টার তৈরি করেছেন, তিনি হয়তো রাজাদেরকে দেখিয়েছেন, কিন্তু তিনি আসলে হিউম্যান এলিমেন্ট তাদের ভিতরে দেখানোর চেষ্টা করেছেন। রোমান্স অ্যান্ড কিংস আর এসেন্সিয়ালি হিউম্যান বিংস, সো হোয়াট বিফলস অল হিউম্যান বিংস মে বিফল দেম টু। অতএব তারা রাজা, তারা রোমান, তারা ইংলিশ না, এই বলে কি অন্য মানুষের ক্ষেত্রে যা ঘটবে তা কি তাদের ক্ষেত্রে ঘটতে পারে না? রাজা কি মাতাল হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে দেখালে কি সমস্যা? একইভাবে আর ইউজারপার আর মার্ডারার লাইক ক্লডিয়াস ক্যান সার্টেনলি বি আ লাভার অফ ওয়াইন। অতএব ক্লডিয়াস একজন রাজা, সে একজন খুনি, সে একজন কি বলবো, ক্ষমতালোভী, তাই বলে কি সে ওয়াইনের লাভার হতে পারে না? বাফন মে ওয়েল বি পিকড ফ্রম অ্যামং রোমান সিনেটার্স। এমনকি রোমান সিনেটারের মধ্যে থেকে কি আমরা কোনো ভাঁড় বা মাতাল লোক পেতে পারি না? অবশ্যই তার ভিতরে থাকতে পারে। দ্য অবজেকশন অফ দ্য ক্রিটিক্স অন দিস ইস্যু মেয়ারলি প্রুভস দেয়ার পেটি মাইন্ডেডনেস। অতএব জনসনের মতে শেক্সপিয়ারের বিরুদ্ধে এই যে অবজেকশন করা হয়েছে, এই অবজেকশনটা আসলে শুধুমাত্র ক্রিটিক্সদের ইচ্ছাবশত, হিংসা বিদ্বেষ বা তুচ্ছ বা ন্যারো মাইন্ডেডনেসের জন্য তারা এই অবজেকশনটা করেছে, যে তার রোমানরা রোমান নয়, তার রাজারা রাজার বৈশিষ্ট্যটা পায়নি। তাহলে রাজা বলে কি তারা মাতাল হবে না? রাজা বলে কি তারা প্রেমে পড়বে না? তাহলে কি রাজা বলে কি তারা একদম পুত পবিত্র কোনো ব্যক্তি হয়ে যাবে যারা কোনো খারাপ কাজ করতে পারবে না? তাই না? মানুষের বৈশিষ্ট্য তিনি মেনলি দেখানোর চেষ্টা করেছেন, এটা বলা হচ্ছে, তাই তো? তাই বলছে অবজেকশন অফ সাম ক্রিটিক আনসার্ড। আরও অবজেকশন কি বলছে? মিক্সচার অফ ট্র্যাজিক অ্যান্ড কমিক এলিমেন্টস ডিফেন্ডেড। যে শেক্সপিয়ারের নাটকে আমরা দেখতে পাচ্ছি সে ট্র্যাজেডি হোক আর কমেডি হোক, কমেডির ভিতরেও ট্র্যাজেডি আছে, ট্র্যাজেডির ভিতরেও কমেডি ঢুকাইছেন তিনি। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যালিগেশন। অনেকে বলছে কি, দেখেন, অ্যানাদার অ্যালিগেশন লেভেলড এগেইনস্ট শেক্সপিয়ার ইজ দ্যাট হি ওয়াজ কেয়ারলেস এনাফ টু মিক্স ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ইন দ্য সেম প্লে। জনসন টেক্স দিস পয়েন্ট ফর আ ডিটেইলড কনসিডারেশন। তো জনসন এইটাকে আরও ডিটেল আলোচনা করেছেন। জনসন অ্যাগ্রিজ দ্যাট ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স শেক্সপিয়ার প্লেইজ আর নাইদার কমেডিজ নট ট্র্যাজেডিস। হ্যাঁ, তাহলে তার যেমন এডিপাসের মতো, হ্যাঁ, একদম স্ট্রিক্ট ট্র্যাজেডি আমরা বলতে পারতেছি না হ্যামলেট বা অথেলোকে। আবার তার অ্যাজ ইউ লাইক ইট কমেডির মধ্যে কি আমরা ফিলিং পাইনি? বলো, কিছু খারাপ, যেমন দুই ভাইয়ের মধ্যে মারামারি, তাই তো? ডিউক ফ্রেডেরিক কী করতেছে, ডিউক সিনিয়রের সম্পদ কেড়ে নিচ্ছে, তার রাজ্য কেড়ে নিচ্ছে, এগুলো তো ট্র্যাজিক ইনসিডেন্ট। কিন্তু বলছে কি, দে আর কম্পোজিশন অফ আ ডিস্টিংক্ট কাইন্ড হুইচ শো দ্য রিয়েল স্টেট অফ নেচার। কিন্তু জনসনের মতে যে এগুলো তিনি করেছেন কিসের জন্য? রিয়েল স্টেট অফ নেচারটাকে দেখানোর জন্য। একজন মানুষের জীবন কি সারা জীবনই কি ট্র্যাজিক? বলো, একজন মানুষের জীবন কি একদম শুরু জন্মের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত ট্র্যাজিক হবে? তার ভিতরে কোনো কমিক থাকবে না। আবার একজনের কমিক তো কমিকই, তার ভিতরে কোনো ট্র্যাজিক থাকবে না। তাহলে মানুষের লাইফই তো হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণ। তাহলে কেন আমি পুরো নাটকটাকে ট্র্যাজেডি বা কমেডি দিয়ে ঝোড়াই দিব? তার ভিতরে তো মিশ্রণ থাকতে হবে। তাই বলছে যে লাইফ ইজ অ্যান এভ অ্যান্ড ফ্লো অফ সরো অ্যান্ড হ্যাপিনেস, গুড অ্যান্ড ইল ইন ভেরিয়াস পারমিউটেশনস অ্যান্ড কম্বিনেশনস। সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো না, যে কখনো গুড অ্যান্ড ইভিল
একদিন গুড বেশি ইভিল কম, আরেকদিকে ইভিল বেশি গুড কম, এভাবে করে সরো হ্যাপিনেস এগুলো মিলেই তো মানুষের জীবন। হেন্স আ পোর্ট্রেট অফ লাইফ শুড কনসিস্ট অফ বোথ। সুতরাং একটা লাইফকে যদি রিয়েল সেন্সে পোর্ট্রেট করতেই হয় তাহলে সেখানে অবশ্যই ভালো মন্দ উভয় থাকতে হবে। সাচ অ্যান ইন্টারমিঙ্গেল এক্সপ্রেশন অফ লাইফ ইজ আনএক্সেপশনেবল। তাহলে এক্সেপশনাল লাইফ চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আনএক্সেপশনাল লাইফ, যেখানে ইন্টারমিংলিং থাকবে এই দুটো এক্সপ্রেশনের। দ্য লস অফ ওয়ান ইজ দ্য গেইন অফ অ্যানাদার। ইন দিস ওয়ার্ল্ড দ্য ট্রেচারাসনেস অফ ওয়ান ইজ সামটাইমস বিটেন বাই দ্য ফ্রলিক অফ অ্যানাদার। যেখানে একজন যদি ট্রেচারাস হচ্ছে, একজন যদি প্রতারণাকারী হচ্ছে, আর একজন মানুষ আমাদের জীবনটাকে কি করছে, আনন্দে ভরিয়ে তুলতেছে। অতএব দুইজনই যদি একই রকম হয় তাহলে তো হবে না। And at times people may contrive to help or harm others without in the least intending to do so. ওই জন্য কেউ মানুষকে হেল্প করছে, আবার কেউ মানুষকে হার্ম করছে, কেউ খুন করতে যাচ্ছে আর একজন মানুষকে বাঁচাচ্ছে। অতএব একই সাথে দুটারই তো অংশগ্রহণ রয়েছে, তাহলে কেন আমরা শুধু একটা পার্টকে তুলে ধরবো? Ancient poets used to select crimes and foolishness, vicissitudes and lighter incidents, terrors of distress and joys of prosperity and modify them in several of their plays. বলছে তাদের নাটকেও তো অ্যানশিয়েন্ট পয়েটরাও তো, নাট্যকাররাও তারা কী করছে, ক্রাইমস, ফুলিশনেস, তাই তো উত্থান পতন, ভিসিসিটিউড মানে উত্থান পতন, বা লাইটার ইনসিডেন্টস, হালকা ইনসিডেন্টগুলোকেও, এমনকি টেরর্স অফ ডিস্ট্রেসগুলোকেও বা জয়েস অফ প্রসপারিটিগুলোকেও মডিফাই করে তাদের নাটকে দেওয়ার চেষ্টা করেছে। ইট মাস্ট হ্যাভ বিন দাস দ্যাট ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যারোজ। আর এভাবেই তো ট্র্যাজেডি এবং কমেডি এসেছে। But it comes to our particular attention that no single Greek or Roman author has attempted depicting both the aspects either in separate plays or in the same composition. কিন্তু দুঃখের বিষয় হলো যে কোনো গ্রিক বা রোমান অথর এই দুটাকে একসাথে ডেপিক্ট করেননি। শেক্সপিয়ার জিনিয়াস ইজ প্রুভড। আর এখানেই তো শেক্সপিয়ারের জিনিয়াস, যে তিনি কি করতে পেরেছেন, ইন ইজ পাওয়ার টু গিভ রাইজ টু জয় অ্যান্ড সরো থ্রু দ্য সেম প্লে। অন্যরা পারেনি, তাহলে সেটা হচ্ছে তাদের দুর্বলতা। যেমন আমরা বলি যে আমরা বাংলায় কথা বলি, আমরা ইংলিশম্যান হতে চাই, কিন্তু আমার মনে হয় আমরাই পারদর্শী যে আমরা অনেক সাউন্ড প্রডিউস করতে পারি, যেটা ইংলিশম্যানেরা পারে না। ঠিক আছে, অতএব এটা আমাদের পজিটিভ দিক, কেন আমি ওটা আমার নেগেটিভ হিসেবে ধরবো? তো শেক্সপিয়ার জয় এবং সরো দুটাকে একই প্লে দেখানোর চেষ্টা করছে যে দিস ইজ হিজ জিনিয়াস, দিস ইজ নট হিজ ফল্ট, এটাকে ফল্ট হিসাবে ধরা যাবে না। Almost all his plays have serious as well as absurd characters, and thus sometimes cause seriousness and sorrow, and sometimes levity and laughter. একই নাটকে কখনো আমরা খুব সিরিয়াস এবং সরোফুল, আবার একই নাটকে আমরা খুব হালকামি এবং হাসাহাসি করতেছি। হ্যাঁ, এইভাবে কি করেছে যে জনসন, এই যে ট্র্যাজিক এবং কমিকের যে মিক্সার, এটাকে যে অনেকে খারাপ দিক বলেছে বা দুর্বলতা বলেছে, এটাকে মোটামুটি জনসন ডিফেন্ড করে পজিটিভ মেরিট হিসাবেই দেখিয়েছেন, তাই তো? তারপরে কি বলছে দেখো, নেচার আ হায়ার কোর্ট অফ আপিল দ্যান রুলস অফ ক্রিটিসিজম। তাহলে হচ্ছে মেইন কথা হলো যে আমাদের নেচারকে হায়ার কোর্ট হিসাবে দেখতে হবে। হ্যাঁ, নেচার আ হায়ার কোর্ট অফ আপিল দ্যান রুলস অফ ক্রিটিসিজম। অতএব ন্যাচারাল বিষয়কে ক্রিটিসাইজ করার থেকে বরং আমাদের এটাকে হাইকোর্ট হিসাবে ধরা উচিত, যেখানে আমরা সব রুলস এবং রেগুলেশনস পাচ্ছি, এগুলোর মধ্যম দিয়েই আমরা আমাদের জীবনকে জাজ করতে পারি, তাই না? তাই বলছি কি দেখো, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ দ্য রুলস অফ ড্রামাটিক রাইটিং, শেক্সপিয়ার্স মিংলিং অফ দ্য ট্র্যাজিক অ্যান্ড দ্য কমিক মে বি কনসিডার্ড আনফেভারেবল, বাট দ্য রুলস আর লেস ইম্পর্টেন্ট দ্যান দ্য ক্লেমস অফ রিয়েলিজম। বরং তিনি রিয়েলিজমকে গুরুত্ব বেশি দিয়েছেন, রুলসকে না। রুলস দিয়ে কি হবে? হ্যাঁ, ট্র্যাজেডির জন্য এই রুলস, কমিকের জন্য ওই রুলস, এই সকল রুলস মেনে আমাকে ড্রামা লিখতে হবে। হ্যাঁ, এবং ড্রামা লিখতে গিয়ে ড্রামা একপেশে হয়ে যাবে, যে হয় শুধু আনন্দ না হয় দুঃখ, এটা তো হয় না। বলছে দেয়ার ইজ অলওয়েজ রুম ফর আপিলিং ফ্রম ক্রিটিসিজম টু নেচার। অতএব অবশ্যই আমরা একটা জায়গা তো দিতেই পারি যে যেখানে ক্রিটিসিজম থাকবে, তাই তো, যেখানে নেচারের প্রতি ক্রিটিসিজম থাকতেই পারে, কিন্তু রিয়েলিজম যেটা বাস্তবিক যেটা, সেটাকে নিশ্চয়ই আমরা বেশি গুরুত্ব দিব। কারণ কি, দ্য এইম অফ পোয়েট্রি ইজ টু প্লিজ অ্যান্ড ইনস্ট্রাক্ট। দেখো এই কথা আবার আসছে যে পোয়েট্রির কাজই হলো মানুষকে ডিলাইট করা এবং ইনস্ট্রাক্ট করা। অ্যান্ড উই মে জাস্টিফাই দ্য ড্রামা হুইচ মিঙ্গেলস দ্য কমিক অ্যান্ড দ্য ট্র্যাজিক। আর এখানেই তো আমরা এই ক্ষেত্রে জাস্টিফাই করতে পারি যে মানুষকে প্লিজ এবং ইনস্ট্রাক্ট করতে এই কমিক এবং ট্র্যাজিক ফিলিং একসাথে মিংলিং করাটাই পজিটিভ, বিকজ ইট অ্যাচিভ দিস এইম বেটার দ্যান পিওর ড্রামা।
ইডিপাসের মতো পিওর ড্রামা আমাদেরকে প্লিজ করতে পারে না সব কিছুতে, নাকি? কারণ এর ভিতরে এক সাইড দেওয়া হয়েছে মাত্র। এরা যখন মানুষ পড়বে তখন সে শুধুমাত্র জীবনটাকে দুঃখ হিসাবেই দেখবে, আনন্দের কোনো উৎস সে পাবে না। তা ইডিপাস নাটকটা পড়ে কি এখানে আমরা একবারও কি হেসেছি? হাসির কোনো সিন ঘটেছে? না স্যার। কোনো হাসির সিন ঘটেনি। তার মানে কি হচ্ছে যে আমরা পুরো মনে হচ্ছে যেন দুঃখ, মানে জীবন মানেই দুঃখে ভরা, তাই না? কিন্তু এরও তো আগে পিছে আছে, যেটা অ্যাজ ইউ লাইক ইট পেয়েছি, যে কখনো আজকে হয়তো 10 বছরে আমি খুব দুঃখে থাকবো, কোনো এক মুহূর্তে আমার জীবনটা আবার সুখের হতেই পারে, কারণ লাইফটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেতে পারে কোনো ইনসিডেন্টের কারণে। হ্যাঁ, তাই বলছে যে বিকজ ইট অ্যাচিভস দিস এইম বেটার দ্যান পিওর ড্রামা ফর ইট ইজ ক্লোজার টু রিয়েলিটি। কারণ দুঃখ সুখ থাকবে, এটা একটা রিয়েল ব্যাপার। Nor are critics justified in alleging that such mingling results in the suspension of passion and interruption in their progress, so that the principal even loses the power of moving the hearts of the spectator. অতএব যারা বলেছে যে এরকম যদি মিংলিং করা হয় তাহলে মানুষের মধ্যে প্যাশনটা জাগবে না, মানুষের প্রোগ্রেসে ইন্টারাপশন হবে এবং মানুষের মানে যারা স্পেকটেটর হবে তাদের হার্টকে মুভ করতে পারবে না, এই সকল অ্যালিগেশন একদম জাস্টিফাইড না। The mingling of tragic and comic scenes succeeded in enhancing the intensity of passion. বরং এটা লুজ করা তো দূরের কথা, বরং এটা এনহ্যান্স করেছে, মানুষের প্যাশনের ইন্টেন্সিটিকে আরও বেশি বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এই ট্র্যাজিক এবং কমিক সিনের মিংলিং বা মিক্সারটা। ইন অ্যানি কেস মিঙ্গেল ড্রামা ক্যান গিভ গ্রেটার প্লেজার বিকজ প্লেজার কনসিস্ট ইন ভ্যারাইটি। তাই তো, বরং এই মিংলিং বেটার প্লেজার দিতে পারে, কারণ এই প্লেজার আমাদের কি করে, মানে এই গ্রেটার প্লেজার আমাদের পাই হচ্ছে ভ্যারাইটি থেকে, তাই না? যেখানে দুঃখ আনন্দ সুখ, তাই তো, সব রকম বিষয় থাকবে। এখানে আবার কেমন হলো 28 থেকে 31 প্যারাগ্রাফ, আবার এখানে 20 থেকে 21 প্যারাগ্রাফ। হ্যাঁ, 20 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 31। হ্যাঁ, কী ব্যবস্থা এগুলো? আচ্ছা, তো যাই হোক, তারপরে আমরা মোটামুটি আজকে আমরা ফল্টের আগ পর্যন্ত একটু শেষ করি। হ্যাঁ, এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ, কোথায় গেল, সরি, ক্লাসিফিকেশন অফ শেক্সপিয়ার্স প্লেজ আর্টিফিশিয়াল। অনেকে বলতেছে শেক্সপিয়ার যে প্লেগুলোকে ক্লাসিফাই করেছে, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিক কমেডি, এগুলো নাকি আর্টিফিশিয়াল। হ্যাঁ, তাই বলছে এটাকে আবার তিনি কীভাবে ডিফাইন করছে দেখো, বলছে বিসাইডস অ্যানি রিগোরাস ডিফারেন্সিয়েশন বিটুইন ট্র্যাজেডি অ্যান্ড কমেডি hardly existed in the time of Shakespeare, when any play which had a denouement providing happiness for its chief character was regarded as a comedy. দেখো, তাই বলতেছে যে অন্তত শেক্সপিয়ারের সময়ে এই ট্র্যাজেডি এবং কমেডির লাইনটা খুব একটা ছিল না, হার্ডলি এক্সিস্টেড, মানে এর ভিতরে ডিফারেন্সিয়েশনটা খুব একটা বোঝা যেত না। যেমন আমরা যদি পড়ি, ডক্টর ফস্টাস পড়লাম, এখানে কি কমিক সিন ছিল না কিছু কিছু জায়গাতে? জি স্যার। এখানেও কিন্তু কমিক সিন ছিল, ঠিক আছে তো, কারণ ওই যে অনেক সময় মানে কাউকে হঠাৎ করে বানিয়ে দেওয়া, তারপর হচ্ছে খাইতে গিয়ে দেখা যাচ্ছে মাংসগুলো অন্যরকম করে দেওয়া, এইরকম অনেক কিছু সিন ছিল যেগুলো কমিক সিন। এমনকি ওই যে তোমার ডক্টর ফস্টাসের যে সহকারী ছিল, তাই না, সেও অনেক সময় ম্যাজিক করার চেষ্টা করেছে, যেগুলো আমাদের ভিতরে এক ধরনের কমিক, তাই তো, ফিলিং তৈরি করেছে। তাই বলছে যে দেখো, বলছে প্রোভাইডিং হ্যাপিনেস ফর ইটস চিপ ক্যারেক্টার ওয়াজ রিগার্ডেড অ্যাজ আ কমেডি। তাহলে একই প্লের ভিতরে হয়তো প্রথম দিকে ট্র্যাজেডি ছিল, কিন্তু যখন মেইন ক্যারেক্টারকে হ্যাপিনেস প্রোভাইড করছে শেষের দিকে, তখন সেটাকে কমেডি বলা হচ্ছে। অ্যান্ড অ্যানি প্লে হুইচ হ্যাড এ ক্যাটাস্ট্রফিক ডিপিক্টিং ডেথ অর ডিজাস্টার, দ্য চিপ ক্যারেক্টার ওয়াজ লেভেলড ট্র্যাজেডি। মানে মূল কথা হলো, শুরুটা যেমনই হোক না কেন, যদি দেখা যায় যে শেষের দিকে এই যে ডেনুমেন্ট মানে কি জানো তো, মানে হচ্ছে একদম সমাপ্তি, মানে যেখানে নাটকের সব ধরনের ট্যাঙ্গেল বা প্যাসপুস সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমরা যদি একটু দেখি মিনিংটা, ডেনুমেন্ট, দেখো, দ্য ফাইনাল পার্ট অফ আ প্লে, film or narrative in which the standard of the plot are drawn together and matters are explained and resolved, যেটা আমরা as you like it শেষের দিকে পেয়েছি, তাই না, যে সবগুলোকে সমাধান করা হয়েছে। তা সেই জায়গায় আসলে পরে বোঝা যাবে
যে এই শেষে এসে যদি চিফ ক্যারেক্টারের ডেথ ঘটে বা ডিজাস্টার ঘটে তাহলে হবে সেটা ট্র্যাজেডি, আর যদি হ্যাপি হয়, হ্যাপি এন্ডিং হয়, তাহলে সেটা হবে কমেডি। অতএব মাঝখানে যা ঘটে যায় ঘটে যাক, হ্যাঁ, ওই মাঝখানের ঘটনা দিয়ে আমরা ট্র্যাজেডি বা কমেডি হিসাব করতে পারি না। কারণ কি, ইডিপাস রেস্কের লাস্ট কথা কী ছিল বলো তো? একজন মানুষ কাকে হ্যাপি বলা যাবে অরিজিনালি? যে স্যার কবরে ভালোভাবে হ্যাপিনেসটাকে কবর পর্যন্ত নিয়ে যেতে, তাই তো? জি স্যার, যে তার হ্যাপিনেসটাকে কবর পর্যন্ত যে নিয়ে যেতে পারবে সেই আসলে হ্যাপি। তো জীবনে তো দুঃখ কষ্ট সবই থাকবে, জীবনে দুঃখ কষ্ট সবই থাকবে, কিন্তু মৃত্যুর সময়টাই যে নিজেকে হ্যাপিভাবে মরতে পারলো সে আসলে হ্যাপি। কারণ ইডিপাস নিজেই বুঝেছে যে সে কত হ্যাপি ছিল, হ্যাঁ, বিয়ে শাদী হলো, সন্তান হলো, কিন্তু আসলে শেষ পর্যন্ত সে কবরে তো হ্যাপিভাবে যেতে পারলো না। সুতরাং কীভাবে আমি এটা হ্যাপি বলতে পারি? কিন্তু তার জীবনেও তো হ্যাপিনেস ছিল, সেও তো বিয়ে শাদী করেছে, তাই না? সে সন্তানদের সাথে থেকেছে, সে মানুষের কল্যাণে কাজ করেছে, অতএব অবশ্যই সে হ্যাপি মোমেন্টে ছিল, কিন্তু এগুলোকে তুলে ধরা হয়নি। অতএব জীবনের শুধু এক পেশে অংশটা ট্র্যাজেডিতে তুলে ধরা হয়েছে। তারপরে কি বলছে দেখো, আ হিস্ট্রি প্লে ওয়াজ বিলিভড টু বি ওয়ান হুইজ ডেপিক্টেড আ সিরিজ অফ অ্যাকশন ইন আ ক্রনোলজিক্যাল অর্ডার। আর হিস্ট্রি প্লে কি আমরা জানি, তার নাটক হচ্ছে ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি প্লে এবং ট্র্যাজি কমেডি আছে। ইট ওয়াজ নট অলওয়েজ ক্লিয়ারলি ডিস্টিংগুইশ ফ্রম ট্র্যাজেডি। অবশ্যই হিস্ট্রি প্লেকে ডিস্টিংগুইশ করা যায় না, কারণ এটা অনেকটা ট্র্যাজেডির মতোই হয়ে যায়। ইন এনি অফ দিস মুডস শেক্সপিয়ার ক্যান বি সিন টু হ্যাভ ইন্টারচেঞ্জড সিনস অফ সিরিয়াসনেস অ্যান্ড হ্যাপিনেস। মূল কথা হলো তিনি ইন্টারচেঞ্জ করেছেন, সিরিয়াসনেসের মধ্যে হ্যাপিনেস দিয়েছেন, হ্যাপিনেসের মধ্যে সিরিয়াসনেস দিয়ে তিনি এমনভাবে একটা পারফেক্ট অবস্থানটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। দিস সুটস দ্য মাইন্ড অন ওয়ান হ্যান্ড অ্যান্ড এক্সার্টস ইট অন দ্য আদার। শেক্সপিয়ার অলওয়েজ succeeds in achieving his purpose, whether it is to gladden or to depress, to carry on with the story without vehemence or emotion. মূল কথা হলো তিনি সফল হয়েছেন যে মানুষকে খুশি করতে, ডিপ্রেস করতে একসাথেই। He makes us laughter or mourn, to keep silent in quiet expectation, tranquil but not indifferent. Once we come to grasp Shakespeare's plan in a particular play, of mass of the criticism of Reimer and Voltaire loses its validity. তাই বলছে শেক্সপিয়ারের প্ল্যানটা যদি আমরা ঠিকমতো বুঝি, তাহলে এই যারা ক্রিটিসাইজ করেছে এদের ক্রিটিসিজমের ভ্যালিডিটি অটোমেটিক হারিয়ে যাবে। হ্যামলেট ওপেন্স উইদাউট এনি ইম্প্রোপ্রাইটি, উইথ আ ডায়ালগ বিটুইন টু সেন্টিনেলস। In Othello, Iago's shouting at Brabatius' window in the first act doesn't harm the scene of the play, although his phraseology may be too vulgar for a modern spectator. There is no gross impropriety either in the character of Polonius or in the grave digger's conversation. মানে এখানে দেখানো হচ্ছে যে, যেহেতু আমরা ওগুলো পড়ি নাই বুঝতে অসুবিধা হবে, মূলত এখানে দেখানো হচ্ছে যে হ্যাঁ, নাটকের কনভারসেশনের মধ্যে বা ওয়ার্ড চয়েসের মধ্যে কিছুটা ইম্প্রোপ্রাইটি থাকতে পারে, বা মডার্ন স্পেক্টেটারদের কাছে মনে হতে পারে এগুলো এখানে না দিলেও হতো, কিন্তু এই তাদের এই ডায়ালগগুলো নাটকের যে মেইন যে উদ্দেশ্য সেটা অন্তত নষ্ট করেনি। তার মানে মূল কথা হলো ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণটা বরং রিডারদের কাছে নাটককে আরও বেশি লাইফ করে তুলেছে, তাই তো, এবং বাস্তবিক বা ন্যাচারাল করে তুলেছে। ওকে, তারপর হচ্ছে শেক্সপিয়ার ন্যাচারাল অ্যাফিনিটি ফর কমেডি। তাই বলছে যে অনেক ক্রিটিক্স বলেছে কি যে আসলে শেক্সপিয়ার মেনলি কমেডি রাইটার হিসাবেই জন্মেছিলেন, তার দ্বারা ট্র্যাজেডি লেখা হয় না, কারণ তিনি ট্র্যাজেডির ভিতরে কমেডি ঢুকিয়েছেন। এই কারণে তার ন্যাচারাল অ্যাফিনিটি মানে কি, মানে সংস্পর্শ বা আগ্রহ ন্যাচারালি কোন দিকে যাচ্ছে, কমেডির দিকে। তাই বলছে শেক্সপিয়ার রোট হিজ প্লেস ইন কিপিং উইথ হিজ ন্যাচারাল ডিসপোজিশন, যে তার যেটা ভালো লাগে তিনি সেই ন্যাচারাল ডিসপোজিশন বা মেজাজ বা মানসিকতার সাথে মিল রেখে তিনি নাটক লিখছেন। হি ওয়াজ আনঅ্যাওয়ার অফ দ্য রুলস অফ ড্রামাটিক রাইটিং, তিনি সেই রুলস মেনটেন করেননি, তাই তো, কোথায় ইউনিটি অফ টাইম মেনটেন করতে হবে, ইউনিটি অফ প্লেস মেনটেন করতে হবে, এসবের মধ্যে তিনি ছিলেনই না। রেইমার্স আর্গুমেন্ট, অর্থাৎ রেইমার্স ক্রিটিসাইজ করছে যে শেক্সপিয়ার ন্যাচারাল ডিসপোজিশন লে ইন দ্য ডিরেকশন অফ কমেডি ইজ কারেক্ট, যে মেনলি তার ন্যাচারাল যে ডিসপোজিশন বা নাটক লেখার যে মানসিকতা সেটা মেনলি ছিল হচ্ছে কমেডির দিকে। ইন রাইটিং ট্র্যাজেডি শেক্সপিয়ার সিমস টু হ্যাভ টয়েলড হার্ড, যে তিনি ট্র্যাজেডি লিখতে গিয়ে ব্যাপক পরিশ্রম করেছেন কিন্তু সফলতা পাননি। হিজ কমিক সিনস অন দ্য আদার হ্যান্ড আর স্পন্টেনিয়াস অ্যান্ড সাকসেসফুল। কমেডি ওয়াজ কনজেনিয়াল টু হিজ নেচার,
মানে তার সাথে কমেডি যায়। ইন হিজ ট্র্যাজিক সিনস দেয়ার ইজ অলওয়েজ সামথিং ওয়ান্টিং, বলতে তার ট্র্যাজিক সিনের ভিতরে কিন্তু যেন ঘাটতি রয়েছে। বাট হিজ কমিক সিনস অফেন সারপাস আওয়ার এক্সপেকটেশনস। এটা কারা বলেছে? ক্রিটিক্সরা বলেছে। হিজ কমেডি প্লিজেস থ্রু দ্য থটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, হোয়ার অ্যাজ হিজ ট্র্যাজেডি প্লিজেস মেইনলি থ্রু ইনসিডেন্টস অ্যান্ড অ্যাকশন। হিজ ট্র্যাজেডি ইজ আ টেস্টিমনি অফ হিজ স্কিল, হিজ কমেডি ইজ দ্য প্রোডাক্ট অফ হিজ ইনস্টিংক্ট। তার মানে কি, তার ট্র্যাজেডি দেখলে বলা যায় যে তিনি খুব দক্ষ ব্যক্তি ছিলেন, খুব কষ্ট করে একটা ট্র্যাজেডি লেখার চেষ্টা করেছেন। অন্যদিকে কমেডি যেন তার ইনস্টিংক্টের ভিতরেই ছিল, যেগুলো অটোমেটিক যেন তিনি লিখতে পেরেছেন। তার মানে তার ন্যাচারাল টেন্ডেন্সিটা ছিল হচ্ছে কমেডি রাইটিংয়ের দিকে। দো টাইম হ্যাজ ব্রট ইন ম্যানি চেঞ্জেস অফ কাস্টমস অ্যান্ড ম্যানার্স, দ্য ফোর্স অফ হিজ কমিক সিনস হ্যাজ নট অ্যাভেটেড। বলছে অনেক পরিবর্তন এসেছে তার জীবনে, তাই তো তার সময়ে, কিন্তু কমিক সিন কখনো তার ভিতর থেকে কমেনি। The intrigues and vexations of the characters in the comic scene still continue to please us because of their originality and genuineness. The appeal of his comedies has stood the test of his time. Shakespeare seemed to have obtained his comic dialogues from the common intercourse of life, not from the language of polite society or from that of the learned people who tend to differ from the established forms of speech. তার মানে তিনি যে স্পিচ বা যে কমন ডায়ালগগুলো অংশগ্রহণ নিয়েছেন, সেগুলো তিনি নিয়েছেন মেনলি কমন পিপলের কাছ থেকে। তাহলে এটা আমরা একটা শেক্সপিয়ারের মতো তো বলতেই পারি নাকি, যে পয়েট অফ নেচার ছিলেন তিনি। কারণ আমরা ওই যে শেক্সপিয়ারের ইয়েটা পড়বো, এই শেক্সপিয়ার বলতেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কি জানো, লিরিক্যাল ব্যালাডস, আমরা কি পড়েছি ওটা? না স্যার। হ্যাঁ, লিরিক্যাল ব্যালাডসের সাথে আমরা একটা লিঙ্ক পাবো এই জায়গায়, যে ওয়ার্ডসওয়ার্থ অলওয়েজ ট্রাইড টু রিপ্রেজেন্ট দ্য কমন পিপল উইথ দেয়ার কমন ল্যাঙ্গুয়েজ। ইন দ্য সিমিলার ওয়ে শেক্সপিয়ার tried to represent the common incidents, common language, common manners and customs of the common people with their simple language. তিনি কোনো পোলাইট সোসাইটি থেকে আনেননি, কারণ পোলাইট সোসাইটি বা যেটা হাই সোসাইটির মানুষটা তারা কখনো ওই এস্টাবলিশ ফর্ম অফ স্পিচ থেকে নিচে নামতে চায় না। তারা কখনো চায় না, তাই না? তাই বলছে যে তারা ওটা মেনটেন করছে। Shakespeare's familiar dialogue is smooth and clear, yet not wholly free from ruggedness or difficulty. হ্যাঁ, এটা মোটামুটি তিনি মেনে নিয়েছেন যে তার দিক থেকে কমেডি লেখার একটা প্রবণতা বেশি ছিল। তিনি ট্র্যাজেডি লেখার চেষ্টা করেছেন, অনেক কষ্ট করে তিনি লিখেছেন। যদি ন্যাচারাল হতো তাহলে তিনি সহজে ট্র্যাজেডিগুলো লিখতে পারতেন। ওকে, আচ্ছা, তো এই হলো তার পজিটিভ দিক। এবং যদিও কিছু ক্রিটিক্স আছে যারা ক্রিটিসাইজ করতে চেয়েছে, কিন্তু সেইগুলোকে জনসন পজিটিভ ওয়েতে তুলে ধরেছে। তাহলে প্রথমে গেল হচ্ছে ইন্ট্রোডাকশনে তিনি দেখিয়েছেন কেন তিনি শেক্সপিয়ারকে তার রাইটিংয়ের মানে ফোকাস হিসাবে নিয়েছেন। তারপরে তিনি দেখালেন যে শেক্সপিয়ারের পজিটিভিটিটা কী এবং এত ফেম অর্জন করার পিছনের কারণটা কী। এরপর তিনি দেখাবেন তার উইকনেস বা দুর্বলতাগুলো কী কী। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কিছু কি বোঝা গেল? বলো। জি স্যার। হ্যাঁ, বেসিক বিষয়টা বুঝতে পারলেই হবে, কারণ ওগুলোই আমাদের ঘুরে ফিরে আসবে। বেসিক জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। আগামী দিন আমরা দেখি উইকনেসগুলো একটু দ্রুত পড়বো, কিছু টেক্সট পড়বো আর কিছু সামারি পড়ে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা কততম চলছে এর ক্লাস? দ্বিতীয় না? জি স্যার, সেকেন্ড। আচ্ছা, আশা করি সেকেন্ড, থার্ড, 4টা ক্লাসে হয়তো শেষ করতে পারবো, কারণ অনেকগুলো তো। কত দূর? ওরে বাবা, 162টা প্যারাগ্রাফ রয়েছে। মানে এগুলো আসলে পড়িয়ে শেষ করা কঠিন। হ্যাঁ, কিন্তু যদি কেউ নিজে চুপ করে বসে একাকি পড়তে থাকে তাহলে শেষ করা যায়, কিন্তু পড়ে আলোচনা করে দ্রুত আগানোটা কঠিন হয়ে যায়। এই জন্য বলছিলাম কি যে অনেক পড়া। হ্যাঁ, থার্ড ইয়ারের পড়া কিন্তু অনেক, তাই না? সেকেন্ড ইয়ারের থেকে কত গুণ হবে? স্যার দ্বিগুণেরও বেশি স্যার। ওইটাই, এই জন্য। আচ্ছা, কালকে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে, 8:30টায়। স্যার এই পিডিএফটা একটু দিয়ে দিন। কোনটা? এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো তোমাদের বই আছে নাই? এটা তো সেনের বই না তোমার? স্যার না, আমার বইটা এখনো আর কি নেওয়া হয়নি। এখনো বই কেননি? কিনে নাও, এখনো 6 মাস চলে গেল। আর কবে পড়ো? পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দিয়েছো মানেই
ধীরে সুস্থে কিন্তু নামতে থাকবা। আমাদের এক স্যার খুব রাগ করে বলতেন একটা কথা, হ্যাঁ, আজিজুল হক কলেজের কেউ আছো? আজিজুল হক কলেজের একজন তিনজন ছিল, ওরা হয়তো ক্লাসে নাই। আমাদের একজন স্যার ছিলেন, স্যারের নামটা আর বলছি না। উনি একদম সরাসরি প্রাইভেটে বলতেন যে ইংলিশ কোনো গরিব স্টুডেন্টদের জন্য না। বুঝতে পারছো? যে ইংলিশ কোনো গরিবদের জন্য না। এটা তিনি অবশ্য টাকাওয়ালা গরিবের কথা বলেননি, মানসিক দিক থেকে এই কথাটা তিনি বলেছিলেন, মানে মেন্টাল দিক থেকে, যে বই কেনা, বই পড়া, তাই তো, তারপর হচ্ছে স্যার আমার টাকা নেই তাই আমি প্রাইভেটে পড়তে আসতে পারবো না, 1 মাস বাদ যাবো, এইগুলো বলছে, এইগুলো দিয়ে তোমার এই পড়াশোনা হবে না। এটা হচ্ছে তোমাকে মেন্টালি ওপেন মাইন্ডেড হতে হবে, তোমাকে খরচ করতে পারতে হবে, বই কিনতে হবে, একই রাইটার একটার জন্য 2-3 রাইটারের বই কিনতে হবে, সেগুলো তোমাকে নিজে থেকে পড়ে শেষ করতে হবে, দেখবা তুমি এমনি বুঝে যাবা। হ্যাঁ, একটা বই থেকে তুমি পড়লে না, আর একটা রাইটারের বই থেকে পড়ো, দেখবা যে সে তার এক্সপ্লেনেশন এর এক্সপ্লেনেশন মিলে তুমি একটা ক্লিয়ার ধারণা কিন্তু পেয়ে যাচ্ছ। মূল কথা হলো এখন আমরা আসলে পড়তে চাই না, তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আগামীকাল রাত 8:30টায় তোমাদের ক্লাস নিব, মনে থাকে জানো, ঠিক আছে? আচ্ছা, এমনি কারো কোনো কথা আছে? আর তোমাদের সে স্পোকেন ইয়া কেমন চলতেছে? স্যার গ্রুপ, জি স্যার আমার গ্রুপে স্যার আমার রেগুলারই প্র্যাকটিস হচ্ছে স্যার। আচ্ছা, ভেরি গুড। তো কালকে বসবো, দেখি ক্লাসের পর দরকার আধা ঘন্টা হলো দেখা যায় বসা যায় কিনা, যারা যারা বসতে পারবা বসবা। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, গুগল ক্লাসরুমে রেকর্ড ক্লাসগুলো কিভাবে একটু করবে একটু দেখাই দিবেন? মানে একবার আমি করছিলাম কিন্তু আবার যখন দেখে পাইতেছি না ক্লাস। কেন, তুমি গুগল ক্লাসরুমে আসো তো আপনি নাকি? যদি তো একটু খুব দেখাই ইজি দিতেন। ব্যাপার, তুমি গুগল ক্লাসরুমে আসে কিনা সেটা হলো ব্যাপার। তুমি গুগল ক্লাসরুমে যাবা, গিয়ে ক্লাস ওয়ার্কে যাবা, ক্লাস ওয়ার্কে গেলেই তো সব ফোল্ডার এখানে দেখা যাবে এভাবে। এখানে তো কঠিন তেমন কিচ্ছু না, প্রত্যেকটা ফোল্ডার অনুসারে ক্লাসগুলো দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করতে হবে। এখানে তো তেমন কিছুই নাই, এখানে স্ট্রিম আছে যেটা হচ্ছে ফেসবুকের মতো, এখানে মেসেজ দেওয়ার জন্য জাস্ট এই যে ক্লাস ওয়ার্কগুলো যে অপশনটা আছে এখানে যাবা, মানে তুমি সব আলাদা করে তোমার চ্যাপ ইয়া অনুসারে ফোল্ডার পেয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে না? এই জায়গাতেই তো সব পেয়ে যাচ্ছে, আর তেমন কিছু না। এরপর তুমি এই যে সাব ফোল্ডারে যাবা, সাব ফোল্ডারে গেলেই তুমি আসলে পেয়ে যাবা। তোমার কোন জায়গায় সমস্যা? তুমি কি আসলে এর ভিতরে আসো তো নাকি? স্যার আমি তো একবার ক্লাস করছি কিন্তু পরে একবার কাল কয়দিন আগে করতে গেলাম যে ঢুকতে পারতেছি না, তার মানে কি স্যার আউট হয়ে গেছে নাকি তা জানি না স্যার। হতে পারে তো যে তুমি কোনোভাবে আউট হয়ে গেছো। আচ্ছা, তো ঠিক আছে, তুমি মেসেজ দিও, তুমি আমাকে স্ক্রিনশট দিবা যে কেমন দেখাচ্ছে, ঠিক আছে? আমি ওটা দেখে দিব। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, আগামীকাল আবার কথা হবে। ওকে, বাই।